ওকে, তো ভাইয়া দেখো আজকে আমরা এটা দিয়ে শুরু করব, আরবো ভাইরাস। আরবো ভাইরাস মানে কি বলো তো? হ্যাঁ বলো, আগে শেষ করো ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, আরবো ভাইরাস মানে কি দেখো তো ভাইয়া, আরবো ভাইরাস মানে কি? এ আর দিয়ে চোখে লাগতেছে জিনিসটা। ভাইয়া এ আর দিয়ে কি বুঝাইতেছে জানো? আর্থ্রোপোডা। আর বিও দিয়ে বুঝাইতেছে বর্ন। তো হ্যাঁ, বর্ন ভাইরাস, ঠিক আছে। তার মানে কি, কি বুঝলা? আসো 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 কাম। তাহলে আরবো ভাইরাস দিয়ে কি বুঝলা সামিরা বলো তো? মানে যেসব ভাইরাস আর্থ্রোপোডা দিয়ে কি হয়, বাহিত বা ক্যারিড আউট হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্থ্রোপোডা বর্ন ভাইরাস, ঠিক আছে। তাহলে কি কি ভাইরাস হইতে পারে বলো তো? মেহতাজ তুমি বলো তো কি কি ভাইরাস হইতে পারে? তোমার রেজ মোডটা অ্যাক্টিভেট করে বলো। ইনস্ট্যান্ট কিল মোড, হ্যাঁ হ্যাঁ। কি কি ভাইরাস হইতে পারে যেটা আর্থ্রোপোডা দিয়ে হইলো ছড়ায়? চিন্তা করো। ককরোচ থেকে কি ভাইরাস হয়? ককরোচ তো মানে বাসা বাড়িতেই থাকে। টিকটিকি। টিকটিকি কি আর্থ্রোপোডা? ও তাহলে রেপটাইল কে তুমি? আচ্ছা, তারপর? হ্যাঁ, মশা কি একটা আর্থ্রোপোডা না? গুড। তাহলে কি ডেঙ্গু একটা হইতে পারে আর্থ্রোপোডা? চিকনগুনিয়া একটা ম্যালেরিয়া হইতে পারে? হয় নাই। ম্যালেরিয়া তো প্লাজমোডিয়াম দেওয়া হয়, এটা তো ভাইরাস না ইন দ্য ফার্স্ট প্লেস, বুঝতে পারছো? ম্যালেরিয়া তো প্যারাসাইট দেওয়া হয়, এটা ভাইরাস না, ঠিক আছে। তাহলে খালি বলতে থাকলে হইব না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা ওকে, তো ভাইরাসেস তাহলে এটা দিয়ে কী কী হয়? হ্যাঁ, জিকা ভাইরাস, গুড। এই দুটা নাম মনে রাখবা। এডিস মশা দিয়ে কী কী হয়? হ্যাঁ, এডিস মশা দিয়ে এডিস ইজিপ্টি আর এডিস অ্যাপলোপিক্টাস, এটা দিয়ে কী কী হয় ভাইয়া? জিকা হয়, ডেঙ্গু হয়, আর হলো চিকেনগুনিয়া হয়। আচ্ছা, জিকা ভাইরাস যেই ফ্যামিলির ভাইরাস, জিকা আর ডেঙ্গু ভাইয়া যেই ফ্যামিলির ভাইরাস, বুঝতে পারছো? মানে এই দুইটা একই মানে একই ফ্যামিলির আন্ডারে পড়ে, বুঝছো? মানে একই টাইপের ভাইরাস। ওই ফ্যামিলিটারে বলে হইলো ফ্ল্যাভিভিরিডি। কি বলে ভাইয়া? ফ্ল্যাভিভিরিডি। এবং এগুলারে তাই ফ্ল্যাভি ভাইরাসও বলা যায়। জিকা, ডেঙ্গু এগুলার কি বলা যায় ভাইয়া? ফ্ল্যাভি ভাইরাস। তাহলে ফ্ল্যাভি শব্দের অর্থ কী বা ফ্ল্যাভাস শব্দের অর্থ কী, এটা আমাদের জানা উচিত, তাই না? উচিত। তাহলে ফ্ল্যাভাস মানে কি জানো? ফ্ল্যাভো মানে কি জানো? ভিটামিন বি ক্যাপসিউল খাইছো ছোটোবেলায় কেউ? ভিটামিন বি ক্যাপসিউলের কালার কি ছিল? কি ছিল? ইয়েলো ছিল না? আচ্ছা, তাহলে কি বুঝলা? আচ্ছা, ভিটামিন বি টু এর নাম জানো মেহতাজ? ভিটামিন বি টু এর নাম জানো? ভিটামিন বি টু। ভিটামিন বি ওয়ানের নাম হলো থায়ামিন। আর ভিটামিন বি টু এর নাম কি ভাই বলো? ওই তোমাদের তো বলছিলাম, লিখে দিছিলাম, বলো। ফাবিহা এই যে বের করে ফেলছে, রিবোফ্ল্যাভিন, তাই না? তাহলে তাহলে ফ্ল্যাভিন, তাই না? এখানে ফ্ল্যাভিন পাইছো। তাহলে এই যে বুঝছো ভিটামিন বি এর কালার কেন হলুদ হয়, কারণ এটা ফ্ল্যাভিন, বুঝতে পারছো? তাহলে ফ্ল্যাভো মানে কি? ফ্ল্যাভো মানে হলুদ, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে ফ্ল্যাভি ভাইরাস কেন নাম হয়েছে ফ্ল্যাভি ভাইরাস জানো? কারণ প্রথমে প্রথমে ওই যে আমি বলছিলাম না, ইয়েলো ফিভার নামের একটা ডিজিজ আছে। ওয়াল্টার রিড সেনাবাহিনী নিয়ে গিয়েছিল, মশা কামড়ে কি হয়েছে, গায়ে জন্ডিস হয়েছে আর জ্বর হয়েছে। জন্ডিস আর জ্বরের একসাথে ওরা কি বলছে সিম্পল জানো? ইয়েলো ফিভার, ঠিক আছে। এবং ওই ভাইরাসটারে বলছে ইয়েলো ফিভার ভাইরাস। এবং ওই ভাইরাসটার যে ফ্যামিলি নামকরণ করতে যখন আসছে বা ফ্যামিলির নেমিংয়ের যখন আসছে, তখন ওই ফ্যামিলিটার নাম দিছে ফ্ল্যাভিভিরিডি বা ফ্ল্যাভো ভাইরাস, ওগুলোরে ফ্ল্যাভি ভাইরাস বলে, বুঝছো? পরে দেখা গেছে যে ইয়েলো ফিভার ভাইরাসের সাথে এই জিকা ভাইরাস আর ডেঙ্গু ভাইরাসের স্ট্রাকচার পুরো সেম, প্রায় মিল আছে, কথা বুঝতে পারছো? তাই ওদেরকেও ফ্ল্যাভি ভাইরাসের আন্ডারে পাঠাইছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি যদি তোমাদের কাউকে বলি ভাইয়া, আমি যদি তোমাদের কাউকে বলি ভাইয়া যে ফ্ল্যাভো প্রোটিন, এটার কি কালার আছে নাকি নাই, কি বলবা? ইয়েস আছে, এটার কালার কি? হলুদ, কথা বুঝতে পারছো? পড়ছিলা সেল কেমিস্ট্রিতে ফ্ল্যাভো প্রোটিন ছিল না? ফ্ল্যাভো প্রোটিন কি ছিল? ক্রোমো প্রোটিন ছিল, হলুদ কালারের প্রোটিন ছিল, কথা বুঝতে পারছো? এনিওয়েজ, তাহলে জিকা ভাইরাস আর হইলো, আচ্ছা চিকেনগুনিয়া ভাইরাস কে ভাইয়া বলো তো? চিকেনগুনিয়া কিন্তু ডিজিজের নাম, কথা বুঝতে পারছো? চিকেনগুনিয়া হইলো কিসের নাম ভাইয়া? ডিজিজের নাম, কিন্তু ভাইরাসের নাম কিন্তু চিকেনগুনিয়া না। এই ভাইরাসের নাম মানে চিকেনগুনিয়া ডিজিজটা যেই ভাইরাসের কারণে হয় ওইটারে বলে আলফা ভাইরাস, তাই না? যে কে জানি সাজনিন, আলফা তোমার ফেভারিট, তাই না? ওই যে গত ক্লাস মনে মনে আছে তো, আমার মেমোরি শার্প তো, হ্যাঁ। তো ওই যে কী জানি বলছিলে তুমি, করোনা ভাইরাসের আলফা গোত্র হইলো সবচেয়ে বেশি, হ্যাঁ। যাই হোক, এখন আসো তাহলে এটা হলো কি আলফা ভাইরাস, কথা বুঝতে পারছো? তাহলে চিকেনগুনিয়া কোন ভাইরাস দিয়ে হয়? আলফা ভাইরাস, ঠিক আছে।
আর ডেঙ্গু আর জিকা কোন ভাইরাস ভাইয়া? ফ্ল্যাভি ভাইরাস। আলফা ভাইরাস কোন ফ্যামিলির আন্ডারে ভাইয়া? লেখা নিতে পারো এটা, টোগাভিরিডি। ওকে, ঠিক আছে, নাইস। আচ্ছা, ওকে, তোমাদের ভিউ অবস্ট্রাকশন হইতেছে না তো? এই যে মাধুরিমা আর মেহতাজ, তোমরা দুইজন হইলো বেস্ট ফ্রেন্ডস, তাই না? গুড, ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে গেলাম আমি। আচ্ছা, তারপর এখন ডেঙ্গু ফিভার আমরা পড়বো, যেটার আরেকটা নাম কি? হাড় ভাঙা জ্বর বা ব্রেকবোন ফিভার। কোমরে অনেক বেশি ব্যথা হয় ডেঙ্গুতে, ঠিক আছে? তো এটার নাম হলো তোমার ডেঙ্গু ফিভার হয়েছে। ডেঙ্গু ভাইরাসটা কি ধরনের ভাইরাস ভাইয়া বলো তো? আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস বলো তো? আরএনএ ভাইরাস, তাই না? এটা কীরকম, এটার শেপ কেমন ভাই বলো তো? শেপটা হি প্লেস ফুটবল ইন ঢাকা টিম। ওই ঢাকার ডি দিয়ে কি ডেঙ্গু ছিল না? তাহলে এটা কি স্ফেরিক্যাল আরএনএ ভাইরাস, তাই না? এটা কি ভাইয়া লিপো ভাইরাস না? এটা শুধু নেকেড ভাইরাস, তাই না? তো ডেঙ্গু হলো নেকেড ভাইরাস। আচ্ছা, ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস, ঠিক আছে? ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, যারা ফ্ল্যাভি ভাইরাস আছে ভাইয়া, তারা দুই ধরনের সমস্যা করতে পারে। যত ফ্ল্যাভি ভাইরাস আছে তারা কয় ধরনের সমস্যা করতে পারে? দুই ধরনের। কথা বুঝতে পারছো? কেউ কেউ এক ধরনের সমস্যা করে, কেউ কেউ আরেক ধরনের সমস্যা করে। সব দেখো, দুই ধরনের সমস্যা ফ্ল্যাভি ভাইরাস করতে পারে। এখন কথা হলো, কোন কোন ফ্ল্যাভি ভাইরাস হেমোরেজিক ফিভার করে আর কোন কোন ফ্ল্যাভি ভাইরাস এনসেফালাইটিস করে? আমি তোমাকে বলি। আগে বলো যে হেমোরেজিক ফিভার মানে কি? হেমোরেজ মানে কি ভাইয়া বলো তো? হেমোরেজ মানে জানো না? ব্লাড লস, ঠিক আছে? ব্লাড লস মানে কি? হেমোরেজ, হিমো শব্দের অর্থ ব্লাড, ঠিক আছে? আর রেজিয়া মানে হলো লস হয়ে যাওয়া, ঠিক আছে? তো হেমোরেজ মানে কি? ব্লাড লস, ঠিক আছে? ঠিক আছে, ফাইন। তাহলে হেমোরেজিক ফিভার মানে কি ভাইয়া? জ্বর থাকবে আর নাক মুখ সারা গায়ে কি হবে? র্যাশ হবে। র্যাশ হওয়াও কিন্তু ভাইয়া স্কিনের নিচে ব্লিডিং বোঝায়, বুঝতে পারছো? তো র্যাশ হবে অথবা নাক মুখ দিয়ে রক্ত বের হবে, এগুলোরে বলে হেমোরেজিক ফিভার, ঠিক আছে? আচ্ছা, আর এনসেফালাইটিস মানে কি ভাইয়া? সেফালো মানে কি? কেউ বলবা? সেফালো শব্দের অর্থ, আচ্ছা, সেফালো শব্দের অর্থ ব্রেইন না, সেফালো শব্দের অর্থ মাথা, ঠিক আছে? হেড। তো পড়ছো না সেফালো কর্ডাটা? হ্যাঁ, সেফালো কর্ডাটার মধ্যে কি হয়েছিল? নটোকর্ডটা মানে মাথা পর্যন্ত এক্সটেন্ড করছিল, হেড পর্যন্ত, তাই ওটার নাম হয়েছে কি? সেফালো কর্ডাটা। ফাবিয়া, এক্সাম্পলটা মনে আছে সেফালো কর্ডাটার? মটা ল্যান্সিও লেটাম। গুড। আচ্ছা, তারপরে আসো, এখন আসো তাহলে কেউ কেউ হইলো ফ্ল্যাভি ভাইরাসের, কেউ কেউ হইলো কি হেমোরেজিক ফিভার করে, কেউ কেউ কি করে? এনসেফালাইটিস করে। হেমোরেজিক ফিভার কারা কারা করে ভাইয়া বলো তো? এই যে তুমি জানো, একটা হলো ডেঙ্গু ফিভার। ডেঙ্গু কিন্তু কারণ তোমাদের সবারই তো কারো না কারো কোনো না কোনো সময় ডেঙ্গু হয়েছে, তাই না? তো ডেঙ্গু ফিভার মনে হয় না হেমোরেজ হয়েছে, নইলে এতদিন বাইচা থাকাটা একটু ডিফিকাল্ট হয়েছে, ঠিক আছে? যাই হোক, এখন ডেঙ্গু ফিভার কিন্তু তোমার হেমোরেজ করতে পারে, হ্যাঁ, লাস্ট স্টেজে। আর হলো ইয়েলো ফিভার ভাইরাস এটা। আর এনসেফালাইটিস কারা কারা করে এটা মনে রাখবেন: জিকা ভাইরাস, নাইল ভাইরাস, হেপাটাইটিস কি ভাইরাস? সি ভাইরাস। হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত আছে। হেপাটাইটিস এ আছে, হেপাটাইটিস বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এর মধ্যে যদি বলে যে কোন ভাইরাসটা এনসেফালাইটিস করে, তখন তুমি মনে রাখবা সি ফর সেফালো। তাই তোমার হেপাটাইটিস সি ভাইরাসটা এনসেফালাইটিস মানে কি ভাইয়া? ব্রেইনে ইনফেকশন করে। কথা বুঝতে পারছো? আইটিস মানে কি? ইনফেকশন। এনসেফালো মানে ব্রেইন, ঠিক আছে, বা হেড, ঠিক আছে? তো হেড বা ব্রেইনে ইনফেকশন যারা করে তাদেরকে কি বলে? এনসেফালাইটিস করে, এরকম ভাইরাস। তাহলে ফ্ল্যাভি ভাইরাস কারা কারা এনসেফালাইটিস করে আর কারা কারা কি হেমোরেজিক ফিভার করে, এটা একটু মনে রাখতে হবে ভাইয়া, বুঝতে পারছো? জাস্ট মনে রাখবা যে হেমোরেজিক ফিভার আর এনসেফালাইটিস এটা কোন গোত্রের ভাইরাস করে? ফ্ল্যাভি ভাইরাস। তারপরে তুমি আস্তে আস্তে আনবা যে কে কি করে, ঠিক আছে? যেমন ভাইয়া আমি তোমারে বলি, জিকা ভাইরাসের নাম শুনছো? এটা একটা ডিজিজ করে, ডিজিজটার নাম জানো? শোনো, গর্ভবতী মহিলাদের স্টেইন কল দাও, স্টেইন কল। হ্যাঁ হ্যাঁ, গর্ভবতী মহিলাদের যদি জিকা ভাইরাস ধরে মশার মাধ্যমে, ধরো গর্ভবতী মহিলারে মশা কামড় দিছে, যদি জিকা ভাইরাস ধরে, তাহলে ভাইয়া গর্ভবতী মহিলার কাকে কোন হেডরে তোমার অ্যাটাক করবে? গর্ভবতী মহিলার যে বাচ্চা আছে, এই বাচ্চার হেডরে জিকা ভাইরাস কি করবে? অ্যাটাক করবে। নর্মালি জিকা ভাইরাস তোমাকে আমাকে ধরতে পারে না, কেন জানো? কারণ আমাদের ইমিউনিটি ভালো, বুঝতে পারছো? আর জিকা ভাইরাস খুবই মাইল্ড একটা ভাইরাস। মাইল্ড মানে কি বুঝছো? মানে মাইল্ড ইলনেস কজ করে, অত বেশি কঠিন কিছু না। তো তুমি আমি তো বাচ্চা গেলাম, কিন্তু ভাইয়া বাচ্চা যাদের, তাদের কি ইমিউনিটি ডেভেলপড না? তাহলে জিকা ভাইরাস তোমার বডিতে গেছে, মানে গর্ভবতী একটা মায়ের বডিতে গেছে, যাওয়ার পর ও মায়ের ব্রেন রে অ্যাটাক করছে, বাচ্চার ব্রেন রে অ্যাটাক করছে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলো তো? বাচ্চার ডেভেলপিং ব্রেনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা ছোট ব্রেন নিয়ে জন্মায়। তো ছোট ব্রেইনের ডিজিজটারে কি বলবা তুমি বলো তো ভাইয়া? বলো, ছোট ব্রেইনের ডিজিজটারে কি বলা যায়? বলো, ছোট মানে কি বলো? মাইক্রো। গুড,
সেফালি কেন বুঝতে পারছো? সেফালি মানে কি মাথা কি থাকে, ছোট থাকে, ওদের মাথাটাই ছোট থাকে কিন্তু, বুঝতে পারছো? কারণ ব্রেন ছোট থাকে এনসেফালাইটিস হওয়ার কারণে। তাহলে জিকা ভাইরাস এটা করে, বুঝতে পারছো কেন করে? ঠিক আছে, তাহলে মাইক্রোসেফালি হয়ে যান। আচ্ছা, আর হেপাটাইটিস সি তো তোমার করতে পারে আরএনএ ভাইরাস, এগুলো বুঝতে পারছো। আচ্ছা, ডেঙ্গু ভাইরাসের ভেক্টর কে ভাইয়া? তোমরা জানো দুইটা মশা, এডিস এজিপ্টি আর এডিস অ্যাবলোপিটাক্স। কে বলবা ভাইয়া এই এডিস মশা কি ধরনের পানিতে ডিম পারে ভাইয়া? ময়লা পানিতে ডিম পারে নাকি? না, সবাই হ্যাঁ বলতেছে, ঠিক আছে। ময়লা পানিতে না, এডিস মশা খুবই ক্লিয়ার এবং স্ট্যাগনেন্ট ওয়াটারে ডিম পারে। স্ট্যাগনেন্ট মানে বুঝছো, যেই ওয়াটারের কি নাই, স্রোত নাই, কথা বুঝতে পারছো? ক্লিয়ার অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটারে সে হলো ডিম পারে, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে এটা হলো ক্লিয়ার অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটারে ডিম পারে। আর মানুষের রক্ত ওদের ডিমের যে হ্যাচিংয়ের জন্য দরকার পড়ে, কথা বুঝতে পারছো? তাই ওদের দোষ দিয়ে লাভ নাই, ঠিক আছে। দে ডিজার্ভ টু লিভ। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছিল, ও হলো ওর প্রচুর মশা কামড়াইতো, বুঝছো। পরে মানে পরীক্ষার আগে ও মশা কামড়াইতো, দেখি আইপ্যাড দেখতেই আছে ওর দেখি মশা এইখানে একটা বসছে, এখানে একটা বসছে হোস্টেলের মধ্যে, বুঝছো। তো আমি বলছি কী রে ভাই, তুই মশারি টানাস না, মশা মারস না, কোনো মানে মস্কিটো রিপেলেন্ট আছে না, ওডোমস, এগুলো ইউজ করস না কেন? সে আমার অ্যান্সার দেয়, দে ডিজার্ভ টু লিভ অলসো। হ্যাঁ, আমার ঠিক আছে শালা কি, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু ভাইরাসের 4টা সেরোটাইপ আছে ভাইয়া। সেরোটাইপ মানে কি বলো তো ভাইয়া? সেরোটাইপ আর জিনোটাইপের মধ্যে কি পার্থক্য বলো ভাই? জিনোটাইপ নাম শুনছো কখনো? শুনবা। সেরোটাইপ আর জিনোটাইপের মধ্যে কি পার্থক্য বলো তো? হ্যাঁ, গুড। জিনোটাইপ হইলো ভাইয়া কি জানো? জিনোটাইপ হইলো তোমার জিনসে ডিফারেন্স থাকে। ধরো একটা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট আর একটা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের মধ্যে যে জেনেটিক বস্তুটা আছে না, জেনেটিক ম্যাটেরিয়াল, ওইটার মধ্যে ডিফারেন্স, কথা বুঝতে পারছো? ওইটারে তুমি কি বলবা বলো তো? ওইটারে বলবা তুমি কি? জিনোটাইপ, কথা বুঝতে পারছো? আর সেরোটাইপ কোনটা বলবা ভাইয়া বলো তো? সেরোটাইপ মানে হলো যে ক্যাপসিড আছে না বাইরের, ক্যাপসিডে যদি কোনো ডিফারেন্স থাকে তখন ওটাতে তুমি কি বলবা? সেরোটাইপ, কথা বুঝতে পারছো? তাহলে সেরোটাইপ আর জিনোটাইপ ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া ডেঙ্গু ভাইরাসের 4টা কি আছে ভাইয়া বলো তো? 4টা সেরোটাইপ আছে। কি কি সেরোটাইপ আছে ভাইয়া দেখো তো? ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। একই, খুবই ইজি। ডেন 1, 2, 3, 4 এগুলো হলো 4টা। ডেনটা আসছে হলো ডেঙ্গু থেকে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, তোমার যদি কোনো একটা সেরোটাইপ অ্যাটাক করে তাহলে তোমার ওই সেরোটাইপের অ্যাগেনস্টে মানে ওই ক্যাপসিডের অ্যাগেনস্টে কি অ্যান্টিবডি তৈরি হবে? আচ্ছা, তোমার যদি ওই ক্যাপসিডের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে নেক্সট টাইম তোমার অ্যাটাক করলে কি তুমি রোগাক্রান্ত হবা? না। তাহলে তুমি থিওরিটিক্যালি তুমি কয়বার লাইফে ডেঙ্গু ফেস করতে পারো? থিওরিটিক্যালি 4বার, কথা বুঝতে পারছো? এটা থিওরিটিক্যালি তোমার 4বারের বেশি হয় না ডেঙ্গু, ঠিক আছে। তবে প্র্যাকটিক্যালি এর থেকে বেশি কি হইতে পারে, ঠিক আছে। কারণ কি, যখন তোমার অ্যাটাক করবে তো তোমার ইমিউনিটি অত বেশি গ্রো নাও করতে পারে, মানে বুঝতে পারছো? যতটুকু অ্যান্টিবডি তোমার প্রডিউস করা দরকার তোমার ইমিউন সিস্টেম অতটুকু অ্যান্টিবডি প্রডিউস নাও করতে পারে, যার কারণে সেম জিনিস এটা প্র্যাকটিক্যালি, বাট থিওরিটিক্যালি কি এটা পসিবল না। থিওরিটিক্যালি হলো তোমার এটা 4বার অ্যাটাক করতে পারে, জাস্ট মনে রাখো এটাই, ঠিক আছে। যেমন ডেন 1 অ্যাটাক করলো, ওর বডিতে অ্যান্টিবডি হয়েছে, ওরা আবার যদি ডেন 1 অ্যাটাক করে কিছু হবে না, কিন্তু যদি ডেন 2 অ্যাটাক করে কেন কিছু হবে না ভাইয়া? কারণ ওর ক্যাপসিডের যে প্রোটিনগুলো এগুলোর এগেনস্টে অ্যান্টিবডি আছে, তাই রিসেপ্টরগুলো ঢাইকা ফেলবে এবং ও কি সেলকে অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে। কিন্তু ভাইয়া যদি ডেন 2 ওর অ্যাটাক করে তখন কিন্তু ওর দেখছো পুরোপুরি আটকাইতে পারছে ডেন টুকে কিন্তু পুরোপুরি আটকাইতে পারে নাই, কথা বুঝতে পারছো? মানে বেসিক্যালি ডেন 2 এর ক্যাপসিডের প্রোটিনের সাথে তো পরিচিত না, দ্যাটস ওয়াই ও আটকাইতে পারবে না এবং তোমার একটা ডিজিজ মানে আরও অ্যাগ্রেসিভ ডিজিজ হবে, বুঝতে পারছো? কেন অ্যাগ্রেসিভ ডিজিজ হবে এটার একটা মানে খুবই কমপ্লেক্স একটা এক্সপ্লানেশন আছে। মানে আমি তোমারে বলি, ধরো তুমি জীবনে প্রথম ডেঙ্গু দিয়ে আক্রান্ত হইলা, হ্যাঁ, প্রথমবার তোমার যেই ডিজিজটা হয়, সেকেন্ড টাইম যদি অন্য সেরোটাইপ দিয়ে তোমার ওই ডিজিজটা হয় তাহলে তোমার মরার সম্ভাবনা বেশি, মরলে তুমি সেকেন্ড টাইমে মরবা, বুঝতে পারছো? কারণ এখানে একটা অ্যান্টিবডির ক্রস রিয়াকশন হয়, বুঝতে পারছো? যাই হোক, ওটা তোমার জানার দরকার নয়, তুমি জাস্ট এটা জেনে রাখো যে মানে 4বার অ্যাটাক হইতে পারে, আর সেকেন্ড টাইম অ্যাটাকটা কি বেশি হয়। ক্রস রিয়াকশনের কনসেপ্ট এখন দিয়ে লাভ নাই। এখন ধরো লক্ষণগুলো কি আমরা বুঝে পড়বো। দেখো ভাই, এই যে মশা নামছে, ঠিক আছে, ওকে, দেখা যাইতেছে না এই মশার যে, আচ্ছা যেই মশা যেই তোমার যেই জিনিসটা দিয়ে মানুষের স্কিন ছিদ্র করে ওই জিনিসটার নাম কি বলতে পারবা কেউ? যেটা দিয়ে স্কিন ছিদ্র করে জিনিসটার নাম কি বলো তো? কি বলো? জিহ্বা দিয়ে স্কিন ছিদ্র করে শালা, ঠিক আছে। ইংলিশ হইলো এটার বাংলা হইলো শুঙ্গ, বুঝতে পারছো? আর ইংলিশ হইলো প্রোবোসিস, বুঝতে পারছো? ইংলিশ হলো কি
প্রোবোসিস। তো প্রোবোসিস দেওয়া হইলো, এই যে স্কিনটা ছিদ্র করলো, ছিদ্র করে ধরো ব্লাড টানতেছে, কিন্তু ওর যে তোমার স্যালাইভা আছে মশার, ওই স্যালাইভার মধ্যে ধরো ডেঙ্গু ভাইরাস আছে, তাহলে ডেঙ্গু ভাইরাসটা তোমার কি এইখানে ছড়ায় যাবে না, ব্লাড এবং স্কিন সব জায়গায় ছড়ায় যাবে। ব্লাড টানতে টানতে সে যখন আবার প্রোবোসিসটা উঠাই নেবে তখন স্কিনে ছড়াইতে থাকবে, রাইট? তাহলে ডেঙ্গু ভাইরাস ধরো স্কিন আর হলো ব্লাডে ছড়াই গেল। ডেঙ্গু ভাইরাস কোন সেলকে অ্যাটাক করে জানো? মানে কোন সেলের জন্য তার রিসেপ্টর আছে জানো? ম্যাক্রোফেজ বা ডব্লিউবিসির জন্য। কথা বুঝতে পারছো? ডব্লিউবিসিরে অ্যাটাক করে ডেঙ্গু ভাইরাস। তাহলে ভাইয়া দেখো তো, এইখানে আমাদের স্কিনে একটা ডব্লিউবিসি আছে, রাইট? ম্যাক্রোফেজ আছে, তাই না? স্কিন সেলস আছে, তোমরা কি এটা জানো যে ম্যাক্রোফেজগুলা প্রতিটা অর্গানের মধ্যেই এরকম কিছু কিছু থাকে, মানে রেসিডেন্ট হিসেবে থাকে, তাই না? রেসিডেন্ট হিসেবে থাকে তোমার প্রোটেকশনের জন্য, অর্গানের প্রোটেকশনের জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু আসে ব্লাড থেকেই, হ্যাঁ, ব্লাড থেকে এসে অর্গানে এখানে স্থায়ীভাবে বসবাস করে, যে জীবাণু আসলে আমি মারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই ম্যাক্রোফেজগুলো বিভিন্ন অর্গানে নামগুলো ডিফারেন্ট হয়ে যায়, বুঝতে পারছো? যেমন স্কিনে যে ম্যাক্রোফেজ থাকে ওটার বলে ল্যাঙ্গারহ্যান্স সেল, যেটা ফুসফুসে থাকে ওটার বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটা ব্রেইনে থাকে ওটার বলে মাইক্রোগ্লিয়া। বুঝতে পারছো? এগুলো তোমাদের পড়তে হবে যখন ব্লাড পড়বা। এনিওয়েজ, তাহলে দেখো ভাই, ম্যাক্রোফেজরে অ্যাটাক করবে, লাইটিক সাইকেল চালাবে, ম্যাক্রোফেজকে মেরে ফেলবে, এরপরে কি হবে বলো? বলো কি হবে? আগের দিন পড়ছো, বলো কি হবে? ম্যাক্রোফেজরে মেরে ফেললো, ফাটায় ফেললো, এরপরে কি হবে বলো? মুখে বলো কি হবে? ম্যাক্রোফেজরে মারছে, সেল ড্যামেজ হয়েছে, তাহলে কি হবে বলো? কেমিক্যালস বের হবে, যে কেমিক্যালসগুলো কি সাইটোকাইন্স, তাই না? আচ্ছা, সাইটোকাইন্স বের হওয়ার পর তাহলে ধরো সাইটোকাইন্স, দেখো এই দেখছো সব কিছু মিলাইতে পারবে এখন। তাহলে সাইটোকাইন্সগুলো বের হয়েছে, সাইটোকাইন্সগুলো বের হয়ে কি এখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে। আর এই ব্লাডে দেখো কি আছে ভাইয়া, দেখো তো ব্লাডে এটা কি আছে? এগুলো ডব্লিউবিসি, তাই না? বা ফ্যাগোসাইট, হ্যাঁ। আচ্ছা বলো, এই সাইটোকাইন্সগুলো এই ব্লাডের মানে ব্লাড ভেসেলের উপরে তোমার কাজ করে, এই ব্লাড ভেসেলটারে কি করবে? ভেসোডায়ালেশন না কনস্ট্রিকশন? ডায়ালেশন করবে। কেন বলছিলাম বলো তো ফাবিহা, বলো। হ্যাঁ বলো সামিরা, কি? ব্লাড ফ্লো বেশি হলে লাভ কি? ব্লাড ফ্লো যত বেশি হবে ডব্লিউবিসি তত এইখানে বেশি আসবে, তখন তত বেশি এখানে ঢুকতে পারবে, রাইট? তাহলে দেখো এই যে ভেসোডায়ালেশন হবে এখন, ঠিক আছে? এই যে কেমিক্যালসগুলো ছড়াইছে, ব্লাড ভেসেলের উপরে কাজ করছে, এখন দেখো ভেসোডায়ালেশন হয়েছে। ভেসোডায়ালেশন হলে তুমি কি বুঝতে পারতেছো? ভেসোডায়ালেশনটা ভেসেলের ডায়ামিটার বাইরে গেছে। ভেসোডায়ালেশন হলে তুমি কি একটা জিনিস দেখছো যে এখানে এই যে তোমার কি এন্ডোথেলিয়াল সেলসগুলো আছে না, মানে ব্লাড ভেসেলের লাইনিং যে সেলসগুলো আছে, এই লাইনিং সেলসগুলোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এই গ্যাপ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এই গ্যাপ তৈরি হয়, কিন্তু তবুও ব্লাড ভেসেলগুলো কেন হলো একদম ছিঁড়ে যায় না? কারণ কি ভাইয়া জানো? এখানে এই যে ফাইবার্সগুলো থাকে, মানে কোলাজেন ফাইবার্স, ওইগুলো হলো ওরে জাস্ট এভাবে ধরে রাখে, ঠিক আছে? জাস্ট এভাবে ধরে রাখে, ঠিক আছে? দ্যাটস ইট। কিন্তু গ্যাপগুলো কিন্তু থাকে। কোলাজেন ফাইবার্সগুলো কেমন? ধরো এটা একটা সেল, এটা একটা সেল, হ্যাঁ, তো দুইটারে কোলাজেন ফাইবার ধরো এইভাবে ধরে আছে। ধরে থাকলেও কি ভাইয়া 3Dতে চিন্তা করো, ধরে থাকলেও কি এখানে গ্যাপস থাকে না? তাহলে এখান দিয়ে কি যাওয়া আসা করতে পারে না জিন? এইভাবে, বুঝতে পারছো? তো এখন দেখো ভাইয়া, তাইলে ভাইয়া কি শিখলা? ভেসোডায়ালেশন হইলে তোমার কি হবে? এখানে গ্যাপ তৈরি হবে, নাম্বার 1। এই গ্যাপ দিয়েই তো ভাইয়া কী করবে বলো তো? এই গ্যাপ দিয়েই তো এই ব্লাড ভেসেল মানে কি বলে ডব্লিউবিসিগুলো স্কুইজ করে ভিতরে ঢুকবে, তাই না? কি প্রক্রিয়ায় ভিতরে ঢুকে ভাইয়া? কেমিক্যাল এখানে বেশি আছে, এখানে কম আছে, বেশি কেমিক্যালের দিকে যাইতে থাকে, কেমোট্যাক্সিস না, কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় ভিতরে ঢুকে। আর কি কি হবে ভাইয়া একটু বলো তো ভাইয়া, বলো তো এখানে আর কি কি হবে? দেখো একটা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু গ্যাপ তৈরি হয়েছে, তাহলে কি ফ্লুইড কি বের হয়ে যাবে না? মানে ব্লাড ভেসেলের মধ্যে যে প্লাজমাটা আছে, পানিটা আছে, ওইটা কি এখানে লিক করে বের হবে না? নাম্বার 1। নাম্বার 2, এই এরিয়াটার টেম্পারেচার বাড়বে না কমবে? টেম্পারেচার বাড়বে, কারণ স্কিনের টেম্পারেচার কম, আর ব্লাড ভেসেলের যে তরলটা আছে, যে ফ্লুইডটা আছে, ওইটার টেম্পারেচার কি বেশি। তাহলে ব্লাড ভেসেলের ফ্লুইডটা গেলে এখানে টেম্পারেচার বাড়বে। ফ্লুইড যদি এইখানে জমা হয় স্কিনে, তাহলে কি জায়গাটা কি মানে নর্মাল থাকবে নাকি ফুলে যাবে? ফুলে যাবে। টেম্পারেচার বাড়লো, ঠিক আছে, ফুলে গেল। আর কি হইতেছে? আর হইলো জায়গাটা লাল হয়। কেন লাল হয় বলো তো? এখানে তো আরবিসি আছে না ভাইয়া? তো আরবিসি কিন্তু ডব্লিউবিসির থেকে অনেক ছোট, জানো তো? ওইগুলোও কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এখানে ভেসোডায়ালেশন হইতেছে, ব্লাড ফ্লো কি বাড়তেছে। ব্লাড ফ্লো বাড়লে এই জায়গাটা এমনি কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে লাল হইলো, টেম্পারেচার বাড়লো, ফুইলে গেল। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, স্কিনে কি নার্ভ সেলস নাই? নার্ভ, ধরো নিউরনস নাই? আছে তো, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, এই যে নিউরনসগুলো আছে, এই যে নিউরনসগুলো আছে, এই ফ্লুইডগুলো কি এই নিউরনসগুলোর উপরে প্রেশার দেয় না? আচ্ছা, নিউরনসগুলোর উপরে যদি প্রেশার দেয়, তাহলে তুমি কি ব্যথা পাবা না? ব্যথা পাবা। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, অলসো আর এই সাইটোকাইন্সগুলোও নিউরনসগুলোর উপরে কাজ করলে তুমি কি পেইন ফিল করবা। কেন নিউরনসগুলো এই সাইটোকাইন্সের রেসপন্সে পেইন দেয়? র্যাশনালি চিন্তা করো। কারণ তোমার এখানে কি হয়েছে? সেল ড্যামেজ হয়েছে, তোমার পেইন পাওয়া উচিত,
ঠিক আছে, পেইন যদি পাও তার মানে এটা একটা গুড সাইন। তোমার পেইন কিন্তু একটা ভালো জিনিস, বুঝছো? পেইন না থাকলে তোমার যদি কি বলে সেন্সরি নার্ভাস সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, পেইন না থাকে, তাহলে এটা অনেক খারাপ জিনিস। তোমার ভিতরে ক্যান্সার গ্রো করবে, সব কিছু ঠেলায় শেষ করে দিব, কিন্তু তুমি টের পাবা না। কথা বুঝতে পারছো? সো পেইন ইজ আ গুড থিং। তো যাই হোক, এখন দেখো তাহলে এটার তাহলে কী হইতেছে ভাই? ফুইলা যাইতেছে, লাল হইতেছে, গরম হইতেছে, আর কি হইতেছে? পেইন ফিল করতেছো। এই 4টা ফিচারে বলে ইনফ্লামেশন। বুঝতে পারছো? এটা তোমরা পরে পড়বা, ঠিক আছে? চ্যাপ্টার কি 10-এ পড়বা, ইনফ্লামেশন বলে। বাট সেল ড্যামেজ হইলে এটাই আউটকাম হয়। কথা বুঝতে পারছো? যেমন যে কোনো কারণে ধরো তুমি করলা, ধরো তোমার এইখানে একটা মৌমাছি কামড় দিল, কথা বুঝতে পারছো? তখনও দেখবা এই জায়গায় সেম চেঞ্জেসগুলো হয়, ঠিক আছে? ভাইরাস অ্যাটাক করলেও সেম চেঞ্জেস। তো যাই হোক, এখন আসলো, তারপরে এখানে আসবে ডব্লিউবিসিগুলো এসে কী করবে? ফ্যাগোসাইটোসিস করবে। আর মিনওয়াইল ভাইয়া এই যে সাইটোকাইন্সগুলো, এগুলো কি ব্লাড স্ট্রিমে চলে আসবে। আচ্ছা, ব্লাড স্ট্রিমে চলে আসলে কি হবে ভাইয়া বলো তো? ব্লাড স্ট্রিমে চলে আসলে, আচ্ছা আরেকটা জিনিস হলো, মনে রাখবা ডেঙ্গু ভাইরাস অনেক ভায়োলেন্ট একটা ভাইরাস, ঠিক আছে? এবং এটা অনেক তাড়াতাড়ি লাইটিক সাইকেল চালায়। তাহলে তার মানে কি, ও একটা ডব্লিউবিসির মাসে পরক্ষণে 2টা 3টা এভাবে কি লাইটিক সাইকেল অনেক দ্রুত চালায়, যার কারণে সাইটোকাইনের মানে প্রোডাকশন কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে ভাইয়া লার্জ অ্যামাউন্ট অফ সাইটোকাইন্স কি আসবে? ব্লাডে আসবে। এবং এই সাইটোকাইন্সগুলো সার্কুলেট কইরা কোথায় যাবে ভাইয়া বলো তো? সারা বডিতে যাবে, বাট কোথায় এফেক্টটা পড়বে বলো তো? ব্রেইনের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি করবে বলো? টেম্পারেচার বাড়াবে। কি করবে আর কি করবে? স্মেল। হ্যাঁ, কি? আচ্ছা, তুমি কি স্মেল বললা? টেস্ট। সেন্স অফ টেস্ট বলতে অরুচি, অ্যানোরেক্সিয়া। সেন্স অফ টেস্ট তো তোমার থাকবে, কিন্তু তোমার খাইতে ইচ্ছা করবে না, বুঝতে পারছো? অ্যানোরেক্সিয়া হবে, ঠিক আছে? তাহলে কি হইলো ভাইয়া বলো তো? অ্যানোরেক্সিয়া হবে। আর কি হবে ভাইয়া? যেটা আছে ওটার মধ্যেও তো অর্গানিজম থাকতে পারে, এটা হাইপোথ্যালামাস ভাবতে পারে, তাহলে ওটা কি হবে? ভমিটিং আর ডায়রিয়া হবে, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, এগুলো তো বুঝোই, তাই না? আচ্ছা, আর কি হবে ভাইয়া? এত লার্জ সাইটোকাইন তোমার বডির সারা জায়গায় যদি ছড়ায় যায়, তাহলে তোমার বডির সবগুলো অর্গানেই কি আস্তে আস্তে ইনফ্লামেশন হবে। কারণ কি, সাইটোকাইন্স ছড়ায় যাইতেছে, ওইখানেও যেই জায়গায় ও যাবে ওই জায়গায় ভেসোডায়ালেট করবে। নর্মালি অল্প অ্যামাউন্ট হইলে অত বেশি এফেক্ট পড়তো না, বাট সিন্স ডেঙ্গু অনেক ভায়োলেন্ট ভাইরাস, তাহলে কি ও নিজেও ছড়ায় যায়, নিজেও কি মানে নিজেও ডেঙ্গু ভাইরাস হলো রক্তের মাধ্যমে ছড়ায়, বিভিন্ন অর্গানরে কি করে, মানে বিভিন্ন অর্গান যেখানে যেখানে ডব্লিউবিসি আছে, বেসিক্যালি সবগুলো অর্গানে কি আছে? ডব্লিউবিসি আছে প্রোটেকশনের জন্য, তাই না? সবগুলো ডব্লিউবিসিতে মারলে ওইখানেও কি হবে? তোমার সেম চেঞ্জেসগুলো হবে, তাই না? তাহলে তোমার সারা গায়ে কি হবে? ব্যথা হবে, ঠিক আছে? এটা কিন্তু ডেঙ্গুর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, ঠিক আছে? তোমার বডির প্রত্যেকটা অর্গান হলো ব্যথা লাগবে, কথা বুঝতে পারছো? আর টেম্পারেচার বাড়বে। টেম্পারেচারের যে ফিভারটা কি হাই গ্রেড হবে না লো গ্রেড হবে বলো তো? কেন হাই গ্রেড হবে? কারণ কি, সাইটোকাইনের পরিমাণ কি অনেক বেশি, তাই ফিভারটাও হলো হাই গ্রেড হবে। হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর্স। চিলস অ্যান্ড রাইগর্স মানে বুঝো? কাঁপুনি দিয়া জ্বর আসে। আচ্ছা বলো তো কেন কাঁপুনি দিয়ে জ্বর আসে? বলো, চিন্তা করো, মাথা খাটাও। হ্যাঁ, কাঁপুনি দিয়ে জ্বর না, ও অ্যানালাইসিস ভালো করে। বলো তো কাঁপুনি দিয়ে জ্বর কেন আসে? দেখো, জ্বর মানে কি, টেম্পারেচার তুমি বডির বাড়াবা, রাইট? আচ্ছা, তোমরা কি জানো এটা কি, তোমরা কি কার্নো ইঞ্জিনের কনসেপ্ট পড়ছো? কার্নো সাইকেল। আচ্ছা, এই কার্নো সাইকেল কি, মানে একটা এমন একটা ইঞ্জিন যেটা 100% এফিসিয়েন্ট। এটা কি বাস্তবে পসিবল না? বাস্তবে ইঞ্জিনগুলো কত পার্সেন্ট এফিসিয়েন্ট হয় জানো? 30 to 40%, ঠিক আছে? এটাই তোমার বই আছে, ঠিক আছে? তাহলে দেখো, তোমার বাস্তবে সব কিছুই 30 to 40% এফিসিয়েন্টই হয়। ইভেন মানে আওয়ার ইঞ্জিন মানে কি, এই যে আমাদের যে মাসলগুলো যখন কন্ট্রাক্ট করে, মানে একটা ওয়ার্ক করে, তখন কি উই আর বার্নিং সাম এনার্জি। আচ্ছা, মানে উই ইউজিং সাম, আচ্ছা আমরা যেই এনার্জিটা ইউজ করি, ওই এনার্জির শুধু 30 থেকে 40%ই আমরা এই মুভমেন্ট করতে, মানে মুভমেন্ট করায় করতে পারি, বুঝছো? ইউজ করতে পারি। আর বাকি এনার্জিগুলো কি ওয়েস্ট হয়, মানে বুঝতে পারছো? ধরো আমি 2টা এটিপি লাগে, তো 2টা এটিপির জাস্ট 30 থেকে 40% এনার্জি আমি জাস্ট এই মুভমেন্টে ইউজ করি। আর বাকি এনার্জিগুলো কিসে ইউজ হয় ভাইয়া? ওয়েস্ট হয়। এনার্জি ওয়েস্ট কী হিসেবে প্রকাশ পায় বা কী হিসেবে বের হয়? হিট না, হিট হিসেবে বের হয়, বুঝতে পারছো? ওয়েস্টেড এনার্জি হিট হিসেবে হইলো বের হয়। থার্মোডাইনামিক্সে তো পড়ছো না? হ্যালো ভাই, ভাই একটা গুড নিউজ আছে ভাই। ও সাভার আসছেন কেন ভাই? ও আচ্ছা। আচ্ছা ভাই, গুড নিউজটা হইলো মাদারবোর্ডের কিছু হয় নাই, বুঝছেন? আর হইলো সুইচে প্রবলেম হয়েছে, হ্যাঁ? মানে পিসি অন করার যে সুইচ আছে না, ওইটাতে সমস্যা হয়েছে, মাদারবোর্ডের কিছু হয় না। এটাই গুড নিউজ আর কি।
ভাই এটা কিন্তু ভাই স্টারটেকের যারা আছে ওরা বলছে ভাই, হ্যাঁ। তো স্টারটেকের ওরা যদি এখন ধরেন ধরেন মাদারবোর্ডের সমস্যা আছে, কিন্তু ওরা তো কাগজ দিয়ে দিছে যে মাদারবোর্ডের সমস্যা নাই, ঠিক আছে ভাই। তাহলে ধরেন এখন সমস্যা আছে, তাহলে ভাই জিতলো কে কন? হ্যাঁ না, সুইচ ছাড়াই তো আসে ভাই, সুইচ ছাড়াই আসে। হুম হুম হুম। ও ঠিক আছে ভাই, ওকে ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ বলতেছি, ওয়েট। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ শোনো কি বলতেছিলাম আমি। সো বলতেছিলাম যে হাইগ্রেড ফিভার কাঁপুনি দিয়ে কেন আসতেছে, চিলস অ্যান্ড রাইগো। হাইগ্রেড ফিভার সবসময় কাঁপুনি দিয়ে আসে। সো আমরা যেই এনার্জিটা ইউজ করি এটার 40% হলো কি হয়, আমরা রিয়াল ওয়ার্কে ইউজ করি, আর বাকিটা কি হয়, ওয়েস্ট হয়। এখন দেখো তোমার ফিভার হলো 105-এ নেওয়া লাগবে, হাইগ্রেড মানে কি 104 105-এ নেওয়া লাগবে। তোমার বডি কি অত হিট প্রডিউস করতেছে না। এখন তুমি কিভাবে তোমার বডিরে হিট প্রডিউস করাইতে পারো ওই ফিভার, মানে ফিভারটা গ্রো করানোর জন্য, টেম্পারেচার গ্রো করানোর জন্য, বলো তো? তোমার মাসেলসের ইনভলান্টারি মুভমেন্ট শুরু হবে। তোমার মাসেলসের ইনভলান্টারি মুভমেন্ট মানে কি, কাঁপুনি, চিলস অ্যান্ড রাইগর্স, তাই না? তো মাসেলসের ইনভলান্টারি মুভমেন্ট শুরু হলে তোমার কি ওয়ার্ক যত বেশি হবে, ওয়েস্টেজ তত কি বাড়বে, হিট তত বেশি প্রডিউস হবে, এবং এইভাবে হলো জ্বরটা আসে। আমি কি বুঝাইতে পারছি ভাই? কাঁপুনি দিয়ে জ্বর মানে হলো, মনে রাখবা হাই গ্রেড ফিভার সবসময় চিলস অ্যান্ড রাইগর্স দিয়েই হয়, কথা বুঝতে পারছো? আর লো গ্রেড ফিভার যেটা 102 100, ওইটাতে তোমার এত কাঁপুনি তো লাগে না, রাইট? ওইটা এমনি হলো জাস্ট হিট কনজার্ভ করবা, তাইলেই তোমার বাইরে যেতে পারে। আচ্ছা এনিওয়েজ, তাহলে বুঝতে পারছো হাই গ্রেড ফিভার হবে। আচ্ছা আর কি ভাইয়া, এই ডেঙ্গু ভাইরাস তো সারা বডিতে ছড়ায় যায়, প্রত্যেকটা জায়গায় লাইটিক সাইকেল চালায়, প্রত্যেকটা জায়গায়, তাহলে কি এরকম পেইন হবে, তাই না? মানে ইনফ্লামেশন হবে ইন্টারনালি, তাই না? পেইন টেইন এগুলা, পেইন, ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এগুলো হবে না? আচ্ছা তাইলে ভাইয়া তোমার পেইন কোথায় সবচেয়ে বেশি হবে বলো তো? মানে যেইখানে ব্লাড বেশি যাচ্ছে, মানে ব্লাড সার্কুলেশন যেই জায়গায় বেশি, মানে রক্ত তুমি যেই জায়গায় যেই অর্গানে বেশি পাঠাইতেছো, সেই অর্গানে ভাইরাসও কি বেশি পাঠাইতেছো, তাহলে সেই অর্গানে ড্যামেজও কি বেশি হবে? আচ্ছা রক্ত সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই বডির কোন অর্গান ইউজ করে বলো? লিভার। কে বললো? গুড। তো লিভার হলো সবচেয়ে বেশি। এবার বলো সেকেন্ড কে? কিডনি। গুড। তোমরা কি গেস করে বলতেছো না জানো? আচ্ছা লিভার, কিডনি, থার্ড কে তাহলে বলো? হয় নাই, ব্রেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তিনটা অর্গান, মানে লিভার, কিডনি, ব্রেন। তাহলে লিভারে তুমি ব্যথা পাবা, মানে ব্যথা পাবা মানে কি, তাহলে তোমার অ্যাবডোমিনাল কি হবে, পেইন হবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল পেইন হবে। আর কিডনিও তো অ্যাবডোমিনেই আছে, তাই না? তাহলে অ্যাবডোমিনাল পেইনই হইলো। আর থার্ডে কে ছিল ভাইয়া? ব্রেন। ব্রেনে গেলে কি হইব, মাথা ব্যথা হইব। আচ্ছা মাথা ব্যথা। আচ্ছা এবার আমি তোমারে বলি, ব্রেইনের মধ্যে কোন অর্গানটা সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই পায় বলো? ব্রেইনে তো অনেক কিছু আছে, তাই না? কান আছে, চোখ আছে, নাক আছে। হ্যাঁ গুড। আই বলে সবচেয়ে বেশি কি ব্লাড সাপ্লাই আসে। তো এগুলো তো তোমরা জানো, যে যে ফিভার কীভাবে হয়, কাপাকাপি করে, এগুলো বলছি আমি। আর অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এগুলো কি, এগুলো বলে দিছি, ঠিক আছে? তো দেখো পেইনের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন, এগুলো আমি লিখে দিছি, কত কত মিলিলিটার পার মিনিট, এটাও কিন্তু জানতে হবে তোমাদের, এগুলো তোমাদের বইয়ে আছে। আচ্ছা এই বই এখানে নাই, তোমাদের এই রক্ত চ্যাপ্টারে আছে। যাই হোক, এখন আসো, ব্রেনের মধ্যে আই বল হইলো সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই পায়, ঠিক আছে? আই বল। আচ্ছা আই বলের যেই আর্টারি ব্লাড সাপ্লাই দেয়, এটার নাম হলো রেটিনাল আর্টারি, জানো তো? মানে বুঝেই তো যায়, তাই না? রেটিনাতে রেটিনাল আর্টারি ব্লাড সাপ্লাই। তো এখন দেখো ভাইয়া, তাহলে তোমার আই বলে যদি সবচেয়ে ব্লাড সাপ্লাই পায়, তাহলে ভাইরাসগুলো এইখানে ছড়ায় যাবে, তাই না? তাহলে কোথায় অ্যাটাক করবে ভাইয়া? আই বলের পিছনের দিকে, তাই না? তাহলে এইখানে তোমার ইনফ্লামেশনগুলো হবে। তাহলে ভাইয়া বলো তো, তোমার হেডেক তো হবে, কিন্তু হেডেকের লোকেশনটা কই হবে বলো তো? চান্দিতে? এখানে? কোথায় বলো তো? এইখানে? এখানে না, পিছে, আইবলের পিছে, তাহলে এইখানে হবে, রাইট? এইখানে হেডেকটা বেশি হবে, তাই না? এটারে বলে রেট্রো অরবিটাল পেইন। কি বলে? রেট্রো অরবিটাল পেইন। রেট্রো মানে কি জানো? এই তোমরা ইংলিশ ভার্সন বলো, রেট্রো মানে কি? পিছনে, তাই না? হার্ট অ্যাটাকে কোন ধরনের পেইন হয় জানো? রেট্রোস্টার্নাল পেইন। রেট্রোস্টার্নাল মানে কি? স্টারনাম কি, এই বুকের হাড্ডিটারে স্টারনাম বলে না? রেট্রোস্টার্নাল মানে কি? স্টারনামের পিছনে ব্যথা হয়, তাহলে এটা বলে রেট্রোস্টার্নাল। রেট্রো অরবিটাল মানে কি? অরবিট মানে কি? এই স্কালটা দাও তো, স্কাল। অরবিট মানে কি জানো? দেখো ভাইয়া, আমাদের যে চোখ, চোখ যেই সকেটে থাকে না, আই সকেট, এই আই সকেটটারে কি বলে? অরবিট বলে। অরবিট মানে কক্ষপথ না, সামথিং সার্কুলার। চোখটাও দেখতে কিন্তু এইরকমই, তাই না? তো এই এই আই সকেটের নাম কি দিছে ভাইয়া?
অরবিট। তো রেট্রো অরবিটাল পেইন বলতে আসলে চোখের পিছনে ব্যথাটাই বোঝায়, বুঝতে পারছো? এটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডেঙ্গু, কথা বুঝতে পারছো? রেট্রো অরবিটাল পেইন। তারপরে আর কি আছে ভাইয়া বলো তো? আর কি আছে? আর হলো থ্রোট পেইন হইতে পারে, বুঝতেই তো পারতেছো। এগুলা সারা জায়গায় পেইন হবে, জয়েন্ট পেইন হবে, মাসেল পেইন হবে। জয়েন্টের মধ্যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি পেইন হবে? কোমরে ভাইয়া। কেন কোমরে সবচেয়ে বেশি পেইন হয় বলো তো? কেন? বুঝে পড়ো, কেন কনে হবে বলো? বোন ম্যারোর জন্য না। দেখো ভাইয়া, তুমি তোমার যে যে ওয়েট আছে না, তুমি যখন দাঁড়াও তোমার ওয়েট পুরাটা আপার বডির ফুল ওয়েট পড়ে কোথায়? তোমার লাম্বার ভার্টিব্রা, কোমরের উপরে পড়ে, কথা বুঝতে পারছো? তো ওয়েট ট্রান্সমিশন সব দুই জায়গাতে ওয়েট ট্রান্সমিশন সবচেয়ে বেশি হয়। একটা হলো নি, মানে নিচের দিকে হলো নি, মানে ওয়েট ট্রান্সমিশন মানে বুঝো তো, তোমার আপার বডির ওয়েটটা ভর রাখে কোথার উপরে? এই যে কোমরের উপরে, ঠিক আছে? আর নিয়ের উপরে হলো লোয়ার বডির মেইনটা, হ্যাঁ? তাহলে ভাইয়া এই দুইটা জায়গায় কি ওয়েট ট্রান্সমিশন সবচেয়ে বেশি হয়, তাহলে কোমরে যদি তোমার প্রেশার বেশি পড়ে তাহলে ওইখানে ব্যথাটা কি হবে? বেশি হবে, কথা বুঝতে পারছো? কারণ আশেপাশে তো ফুইলে গেছে, তাই একটু দাঁড়াইলে কি হবে দেখবা কোমর ব্যথা হয়, ঠিক আছে? ওকে। আর মাসেল পেইন তো আছেই। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস কারে অ্যাটাক করে ভাইয়া? ডব্লিউবিসি রে অ্যাটাক করে, ডব্লিউবিসি, ঠিক আছে? মেইনলি ডব্লিউবিসিকে অ্যাটাক করে। ও একটা কথা বলছে প্লাটিলেটের কথা, আমি আসতেছি। দেখো, ডব্লিউবিসি রে অ্যাটাক করতে 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 ও কই যাবে? যেখানে ডব্লিউবিসি প্রডিউস হইতেছে। মানে ধরো তুমি একটা মানুষের কিল করতে করতে ওর 14 গোষ্ঠীরে মারতে মারতে কি ওর গ্রামে যাবা, তাই না? তাই তো? তাহলে ডব্লিউবিসির অ্যাটাক করতে করতে কই যাবে? যেখানে ডব্লিউবিসিটা কি হইতেছে ভাইয়া? প্রডিউস হইতেছে। কোথায় ডব্লিউবিসিটা প্রডিউস হয় ভাইয়া বলো তো? ডব্লিউবিসি কই প্রডিউস হয়? প্লাটিলেটের কাছ থেকে। ডব্লিউবিসি বোন ম্যারোতে প্রডিউস হয়, পড়ছো না? বোন ম্যারো চিনো? মুরগির মাংস খাইলে দেখবা যে হাড্ডির মধ্যে যে যে সফট জিনিস ওগুলো বোন ম্যারো বলে, বুঝছো? ওইখান থেকে হলো ডব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট সব প্রডিউস হয়। বোন ম্যারোতে কী থাকে ভাইয়া? স্টেম সেল থাকে। স্টেম সেল থেকে হলো এগুলো প্রডিউস হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া ধরো ও মারতে মারতে কই যাবে? বোন ম্যারোতে যাবে। তাহলে বোন ম্যারোতে অ্যাটাক করলে ও স্টেম সেলরে মারবে। আচ্ছা, স্টেম সেলরে যদি মারে তাহলে ভাইয়া ডব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট তিনটার প্রোডাকশনও কি কমবে, তাই না? আচ্ছা, এখন এখন দেখো, ধরো সাপোজ তিনটার প্রোডাকশনই কমবে, কিন্তু কোনটা তোমার চোখে পড়বে এটা দেখার মতো, ঠিক আছে? সো তুমি একটা জিনিস দেখো, তোমার আরবিসি কত আছে জানো মানুষের বডিতে? মানে তোমার অ্যাডাল্ট হিউম্যানের মধ্যে আরবিসি কত কত থাকে পার কিউবিক মিলিমিটারে? 4, বলো বলো। আচ্ছা, 55 লাখ থাকে, ঠিক আছে? মানে 50 to 55 লাখ থাকে। আর প্লাটিলেট কত থাকে? 3 to 4 লাখ থাকে, তাই না? 3 to 4 লাখ, আমি 3 লাখ লিখলাম, ঠিক আছে? আর এখানে 55 লাখ লিখলাম। এখন ধরো ও হইলো তোমার 2 লাখ স্টেম সেল মারছে। ডেঙ্গু ভাইরাস কয় লাখ স্টেম সেল মারছে? 2 লাখ, ঠিক আছে? এখন তুমি দেখো এখান থেকে যদি 2 মাইনাস করো, এখানে কত আসে? 53। আর এইখান থেকে 2 মাইনাস করলে 1। তাহলে তুমি চিন্তা করো, এখান থেকে 2 মাইনাস করলে 53, তাহলে তুমি কি ওই ডিফারেন্সটা বুঝবা? মানে 55 যা 53 তো নর্মাল রেঞ্জেই আছে, বলা আছে 50 to 55, এটা হলো নর্মাল রেঞ্জ। তো এইখানে 2 লাখ মানে মেরে ফেললেও তুমি আরবিসির ডেফিসিয়েন্সিটা ওইভাবে কি করতে পারো না, যদিও কমে কিন্তু অত বেশি কমে না। কিন্তু এইখানে দেখো 3 লাখ থেকে 2 লাখ কমাইলে কি 50%এরও বেশি হলো কমে গেছে। তখন প্লাটিলেটের ডেফিসিয়েন্সিটা হলো প্রমিনেন্ট হয়, কারণ প্লাটিলেট থাকেই মানুষের মানে আরবিসির থেকে অনেক অল্প। ঠিক ডব্লিউবিসির ডেফিসিয়েন্সিটাও কি হবে? প্রমিনেন্ট হবে। তাহলে ডেঙ্গুতে 2টা সেলের কাউন্ট অনেক কমে যাবে, আরবিসির কাউন্টও কমে, কিন্তু ওইটা রেকগনাইজেবল না, কথা বুঝতে পারছো? 2টা সেল কোনটা কোনটা ভাইয়া? একটা হলো কি থ্রম্বোসাইট প্রোডাকশন কমবে, আর হলো লিউকোসাইট প্রোডাকশন কমবে, ঠিক আছে? তাহলে থ্রম্বোসাইট প্রোডাকশন কমাকে কি বলে জানো? থ্রম্বোসাইট মানে প্ল্যাটিলেট, এটারে কি বলে ভাইয়া জানো? থ্রম্বোসাইটোপেনিয়া। যেগুলোর শেষে পেনিয়া দেখবা ওইগুলারে তুমি কি বুঝবা জানো? এটা কম, ঠিক আছে? আচ্ছা, আর যেগুলোর শেষে দেখো লিউকোসাইটোপেনিয়া, যেগুলোর শেষে পেনিয়া মানে কি লেস, কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বেশি মানে কি ভাইয়া বলো তো? বেশি মানে কি? যেগুলার মধ্যে মানে ব্লাড সেলের কাউন্টে, হ্যাঁ, যেগুলার শেষে তুমি এমআইএ মিয়া দেখবা বুঝবা কি এটা বেশি বুঝায়। যেমন লিউকেমিয়া, ব্লাড সেল এত বাইরে যায় যে তোমার ওটা কি মানে ব্লাড সেল মানে ডব্লিউবিসি এত বেড়ে যায়, তখন কি ওটারে লিউকেমিয়া বলে, কথা বুঝতে পারছো? কিন্তু থ্রম্বোসাইটেমিয়া বলে না, থ্রম্বোসাইটোসিস বলে, বাট তোমার লিউকেমিয়া বলে। আর আরবিসি বেড়ে যাওয়ারে কি বলে জানো? পলিসাইথেমিয়া, নাম শুনছো? যাই হোক, এগুলো পরে যাই হোক, মিয়া মানে বেশি, পেনিয়া মানে কম, কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। আচ্ছা ভাই, আমারে বলো থ্রম্বোসাইটোপেনিয়া হইলে তোমার কি লক্ষণ হবে বলো?
থ্রোম্বোসাইটোপেনিয়া হলে কি হবে, এটা হলে কি হবে বলো? ডব্লিউবিসির কাজ হলো ইমিউনিটিতে হেল্প করা, তাহলে তোমার ইমিউনিটি কমে যাবে, তুমি অনেক দুর্বল হয়ে যাবে, বিভিন্ন ইনফেকশন হইতে পারে তোমার, 1 নাম্বার। 2 নাম্বার কাজ থ্রোম্বোসাইটোপেনিয়া হলে কি হবে? প্ল্যাটিলেটের কাজ কী ভাইয়া বলো তো? ব্লাড ক্লটিংয়ে হেল্প করা। তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়া যদি হয়, তোমার প্লাটিলেট যদি কমে যায়, তাহলে তোমার ব্লাড ক্লটিং হবে? হবে না। আচ্ছা হ্যাঁ, ব্লাড ক্লটিং না হলে কি ব্লিডিং হবে। ব্লাড ক্লটিং না হওয়া মানে কি? ব্লাড ক্লটিং মানে কি? তোমার এই যে ব্লাড ভেসেলে ধরো এখানে একটু টিয়ার হয়েছে, ছিঁড়ে গেছে, তো প্লাটিলেট আইসা কি করে ভাইয়া, এই জায়গাটা কি করে দেয়? বন্ধ করে দেয়। যদি বন্ধ না করতো তাহলে কি হইতো ভাইয়া বলো তো? ব্লাডগুলা এই মানে টিয়ার থেকে বের হয়ে যেত। তো তুমি একটা জিনিস মনে রাখো, আমাদের বডিতে প্রতিনিয়ত ছোট ছোট যে ব্লাড ভেসেলসগুলো আছে না, এগুলো কিন্তু টিয়ার হয়। খুবই ছোট ছোট ব্লাড ভেসেলস, তোমার ধরো কোনো মারামারি হয় না, কিছু হয় না, ঠিক আছে, তো তাও কিন্তু বডিতে ব্লাড ভেসেলসগুলো কি হয়? ছোট ছোট টিয়ার হয়। ধরো তোমার মুভমেন্টের সাথে ছোট ছোট ব্লাড ভেসেলস টিয়ার হয়, কিন্তু এই টিয়ার হওয়ার সাথে সাথেই প্লাটিলেট কি করে দেয় ভাই? ব্লাড ভেসেলসের কি মানে ওই টিয়ারটা কি করে দেয় বলো তো? বন্ধ করে দেয়। দেখাই আমি, দেখো দাঁড়াও, এই যে এই টিয়ারগুলা বন্ধ করে দেয়, প্লাটিলেট এসে এই টিয়ারগুলো হলো বন্ধ করে দেয়, ঠিক আছে। ছোট ছোট ব্লাড ভেসেলস টিয়ার হয়, প্লাটিলেটের ব্লাড ভেসেলগুলো কি করে দেয়? মানে টিয়ারগুলো অফ করে দেয়। টিয়ারগুলো অফ করে দিলে তোমার কি ব্লিডিং হয় না? কিন্তু ভাইয়া যদি তোমার প্লাটিলেট কম থাকে, তাহলে তোমার এই ছোট ছোট এই টিয়ারগুলোরে বলে মাইনিউট ক্লট। দাঁড়াও দেখাই আমি, হ্যাঁ, এই ছোট ছোট টিয়ারগুলোকে মাইনিউট ক্লট বলে। কথা বুঝতে পারছো? ক্ষুদ্র ক্ষুদ্র, মানে তুমি এই যে মুভমেন্ট করলা, ধরো 4-5টা ব্লাড ভেসেল তোমার ছোট ছোট সিরে যাবে, 4-5টা না, অনেক, মানে এনে ছোট ছোট ব্লাড ভেসেল প্রতিনিয়ত টিয়ার হয়। কথা বুঝতে পারছো? তোমার কিছু না হইলেও। এবং এই ছোট ছোট টিয়ারগুলাকে, এই ব্লিডিংগুলারে বন্ধ করে কে ভাইয়া? প্লাটিলেট। এই ছোট ছোট ক্লট বাইর করে দেয়, সাথে সাথে ক্লট করে দেয়। আচ্ছা, এখন কথা হলো, যদি তোমার প্লাটিলেট কম থাকে, তাহলে এই ছোট ছোট টিয়ারগুলারে তুমি বন্ধ করতে পারবা? পারবা না, ঠিক আছে। যদি তুমি না পারো, তাহলে তোমার কি ব্লিডিং জারি থাকবে। আর ব্লিডিং যদি জারি হয়, তখন কি তোমার স্কিনের নিচে এরকম কি হবে? ব্লিডিং স্পট পাবা। আর স্কিনের নিচে এই ব্লিডিং স্পটগুলারে কি বলে বলো তো? র্যাশ বলে, তাই না? স্কিনের নিচে এই ব্লিডিং স্পটগুলোরে র্যাশ বলে। তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে তোমার কি হয়ে যায়? প্লাটিলেট তোমার মানে র্যাশ উঠছে, তোমার র্যাশ উঠা মানে কি? তোমার প্লাটিলেট কি হয়ে গেছে? কম হয়ে গেছে, তোমার থ্রোম্বোসাইটোপেনিয়া হইতেছে। আবার ধরো প্লাটিলেট যদি খুব কম হয়ে যায়, তখন যে বডির যে সফট জায়গা আছে, ওইখানকার ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে গেলে ওইগুলোর বন্ধ করার জায়গা থাকে না। সফট জায়গা কি কি আছে বলো তো? নাক, মুখ, তাই না? এগুলোই তো সফট। তো যদি অনেক বেশি কমে যায়, তাহলে নাক মুখ দিয়েও কি হইতে পারে বলো তো? ব্লিডিং হইতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন, তাহলে বুঝতে পারছো। আর লিউকোসাইটোপেনিয়ার কারণে কি হয় এটা তোমরা জানো, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি ব্লিডিং হয়, হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা আরেকটা জিনিসটা, আচ্ছা যখন ভাইয়া ডেঙ্গু ফিভারে ব্লিডিং হয়, তখন ওটাকে কি বলে? ডেঙ্গু হেমোরেজিক ফিভার। তার মানে তোমার নর্মালি ডেঙ্গু ফিভার 3 প্রকার। কথা বুঝতে পারছো? একটা ডেঙ্গু ফিভার ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার বলে, আরেকটা হলো ডেঙ্গু হেমোরেজিক বলে, আরেকটা বলে ডেঙ্গু শক সিনড্রোম। কথা বুঝতে পারছো? তাহলে ভাই ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার মানে কি? তোমার জ্বর আসছে, এই যে নর্মাল সিমটমগুলো হয়েছে, এই যে তোমার কি হয়েছে, ধরো তো জ্বর আসছে, বমি হয়েছে, এই সেই হয়েছে, এইগুলারে কি বলে? ক্লাসিক্যাল ডেঙ্গু, মানে নর্মাল ডেঙ্গু তোমাদের যেটা হয়। আর ডেঙ্গু হেমোরেজিক কোনটা ভাইয়া? এই যে র্যাশ উঠলেই কি ডেঙ্গু হেমোরেজিক, ব্লিডিং হইলে ডেঙ্গু হেমোরেজিক। আর ডেঙ্গু শক সিনড্রোম কোনটা বুঝছো? ডেঙ্গু শক সিনড্রোম এই যে ভাইয়া তোমার ডেঙ্গু ফিভার যে পুরো বডিতে ছড়াই গেল, হ্যাঁ, ডেঙ্গু ফিভার যে ভাইয়া পুরো বডিতে ছড়াই গেল, তাহলে পুরো বডিতে ভ্যাসোডাইলেশন হইলো। পুরো বডিতে ভ্যাসোডাইলেশন হলে পুরো বডি থেকে কি ফ্লুইড লিক হইলো না? মানে ফ্লুইড লিক হওয়া মানে বুঝছো তো, এই ব্লাড ভেসেল থেকে কি ফ্লুইডগুলো বের হয়ে গেল। আচ্ছা ব্লাড ভেসেল থেকে যদি ফ্লুইড বের হয়ে যায়, তাহলে কি ব্লাড ভেসেলের ভিতরে প্রেশার বাড়ে না কমে? এটা বলো। কমে যাবে না? আমি শিখাইছিলাম না বলো তো? এই যে একটা পাইপ, দুইটা পাইপের মধ্যে, যেটার মধ্যে পানি আমি কি দিব? 1 লিটার, মানে যেটার মধ্যে পানি বেশি দিব, ওটার মধ্যে প্রেশার কি থাকবে? বেশি থাকবে। তাহলে এখানে তো পানি নাই, কারণ কি পানিগুলো কি হয়ে যেতেছে? বের হয়ে যেতেছে। তা বিপি কি হবে? বিপি ব্লাড প্রেশার কি হবে? লো হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কেন লো হয়ে যাবে বুঝতে পারছো? কারণ ফ্লুইড কি বের হয়ে যেতেছে, আর ব্লাড ভলিউম কমলে ব্লাড প্রেশার কমে। আচ্ছা এটা গেল, ব্লাড ভলিউম কমলে প্রেশার কমলে আস্তে আস্তে তুমি কি হবা বলো তো ভাইয়া? অজ্ঞান হয়ে যাবা। আচ্ছা প্রেশার কমারে বলে শক। প্রেশার কমারে কি বলে জানো? মেডিকেল সায়েন্সে শক বলতে কিন্তু ইলেকট্রিক শকরে বোঝায় না, বুঝতে পারছো? শক বলতে কি বোঝায় ভাইয়া? হাইপোটেনশন। হাইপো মানে কি? হাইপো মানে কম, হাইপার মানে কি? বেশি। উচ্চ রক্তচাপ মানে হাইপার টেনশন, আর নিম্ন রক্তচাপ মানে কি ভাইয়া? হাইপোটেনশন। ঠিক আছে, তাহলে প্রেশার কমে যাওয়া মানে হলো শক। ঠিক আছে, শক মনে রাখবা। তাহলে ভাই প্রেশার যদি অনেক কমে যায়, ওই যে তুমি যদি মাথা ঘুরায় পড়ে যাও, আমি বলছি না ভাইয়া, মাথা ঘুরায় পড়ে গেছো, তোমার চোখ হইলো কি হয়ে গেছে? গর্ত হয়ে গেছে, তোমার টাং হইলো ডিহাইড্রেটেড, ঠিক আছে,
এরপরে কি মানে এগুলো হলো ডিহাইড্রেশনের সাইন, কথা বুঝতে পারছো? তোমার পালস ফিল করা যাইতেছে না, ঠিক আছে? ক্যারোটিড পালসটা কোনো রকমে আছে, কিন্তু এটা নাই, ঠিক আছে? তার মানে কি পালস খুবই কম, তার মানে এগুলো কি সাইন্স অফ শক, মানে তোমার অনেক হাইপোটেনশন হইতেছে, প্রেশার অনেক লো হয়ে গেছে। তো এগুলো হইলো ভাইয়া ডেঙ্গু ফিভারের লক্ষণ। বোঝা গেছে ভাইয়া লক্ষণগুলো কি কি হবে? দেখো লক্ষণগুলো কি কি হবে, অ্যাটাক করছে, অ্যাটাক করার পর সাইটোকাইন রিলিজ করছে, তাহলে ওই এরিয়াতে কি হবে, ডব্লিউবিসি রিক্রুট হবে, ওই এরিয়াটা লাল টাল হইতে পারে। তারপরে আর কি কি হবে ভাইয়া, সাইটোকাইন্স হাইপোথ্যালামাসে গিয়ে বমি, তারপরে মাথা মানে বমি, তারপরে হলো ফিভার, অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, ভমিটিং এগুলো করতে পারে। আর কি ভাইয়া বলো তো, এই যে ভাইরাসটা সারা বডিতে ছড়াই গেলে প্রত্যেকটা জায়গায় সেমভাবে ইনফ্লামেশন করবে, আর ইনফ্লামেশন করলে কি ফ্লুইড লিক হয়ে এই যে নার্ভাস সিস্টেমের উপর, নার্ভের উপরে কি চাপ দিবে এবং তোমার সব জায়গায় পেইন হবে। কিন্তু পেইনটা সবচেয়ে বেশি কোথায় হবে ভাইয়া, যেটার মধ্যে ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি, কোথায় ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি ভাইয়া, লিভারে, কিডনিতে, তাহলে অ্যাবডোমিনাল পেইন। তারপরে কি ব্রেইনে যাবে, ব্রেইনে পেইন কোথায় বেশি হবে ভাইয়া, রেট্রো অরবিটাল, চোখের পিছনে ব্যথা হবে। আর বাকি ভাইয়া জয়েন্ট টয়েন্ট সব জায়গায় ব্যথা করবে। কোন জয়েন্টে ব্যথা বেশি হবে ভাইয়া, কোমরে, কোমরের জয়েন্টে ব্যথা বেশি হবে, ঠিক আছে ফাইন। তারপরে ভাইয়া কি হবে বলো তো, পরের স্টেজে কি হবে, ডেঙ্গু হইলো ডব্লিউবিসি মারতে মারতে বোন মেরো পর্যন্ত চলে যাবে, এরপরে স্টেম সেলগুলোরে মারা শুরু করবে। স্টেম সেলগুলোরে মারলে ভাইয়া সব রক্তকণিকাই কমে, কিন্তু কোনটা তোমার চোখে পড়বে বলো তো, প্লাটিলেট আর ডব্লিউবিসি দুইটাই। এখন প্ল্যাটিলেট যদি কমে যায় তাহলে কি হবে ভাইয়া, তোমার যে প্রতিনিয়ত যে যে ব্লাড ভেসেলসগুলো টিয়ার এগুলা ঠিক মতো হবে না, তাহলে তোমার বডিতে প্রথমে হলো র্যাশ আসবে, তোমার পরে তোমার নাক মুখ দিয়ে কি হবে, রক্ত বের হবে। এটা বলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা, তোমার ডেঙ্গুর অ্যাটাক যদি অনেক বেশি হয়, সারা বডিতে যদি সে ভেসোডাইলেশন করে এরকম ফ্লুইড লিক করে দেয়, তাহলে তোমার ব্লাড প্রেশার কি হয়ে যাবে, কম হয়ে যাবে, তুমি অজ্ঞান হয়ে যাও, তখন এটা কি বলে, ডেঙ্গু শক সিনড্রোম। আমাকে একটা কথা বলো তো ভাইয়া, ধরো ভাইয়া ফ্লুইডটা আমি এখান থেকে বের করে দিতেছি, হ্যাঁ, রক্ত থেকে তরল বের হয়ে যাইতেছে, হ্যাঁ, পানি বের হয়ে যাইতেছে। রক্ত থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে রক্তের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কি বাড়বে না কমবে বলো? পানি বের হয়ে গেছে, পানি কমাই দিলে, পানি দিলে কনসেন্ট্রেশন কমে, তাই না? আর পানি করলে কি এটা জানো না, যে সি ইকুয়ালস টু এন বাই ভি, এটা পড়ছো, মোল সংখ্যা ডিভাইড বাই ভলিউম ইকুয়ালস টু কনসেন্ট্রেশন। আচ্ছা যাই হোক না, তাহলে বুঝতে পারছো, তাহলে কি তোমার হলো পানি যদি বের হয়ে যায় তাহলে এখানে রক্তটা কি হবে, রক্ত থেকে পানি বের করে দিচ্ছে, রক্ত কি হবে, ঘন হবে, ঘনমাত্রা বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, এটারে বলে হিমো কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটারে কি বলে, হিমো মানে কি রক্ত বা ব্লাড, তাই না? তাহলে হিমো কনসেন্ট্রেশন মানে কি ভাইয়া, তোমার ব্লাডটা কনসেন্ট্রেশন কখন হবে, হিমো কনসেন্ট্রেশন ভাইয়া ডেঙ্গু শক সিনড্রোমে, যখন ফ্লুইড বাইরে যাবে হয়ে যাবে। তাহলে দেখো ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার এটার লক্ষণ কি কি ভাইয়া, হেডেক, তাই না, এগুলা, তাই না? আচ্ছা, যেগুলো জানো, ঠিক আছে। হেমোরেজিক ডেঙ্গু ফিভারে হলো ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার প্লাস কি হবে ভাইয়া, সাইন্স অফ হেমোরেজ থাকবে। সাইন্স অফ হেমোরেজ মানে কি, র্যাশ, নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া, এটা থাকবে, ঠিক আছে ওকে, প্লাস হলো র্যাশ, ঠিক আছে ওকে। আর ডেঙ্গু শক সিনড্রোমে কি হবে ভাইয়া, হিমো কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আসো রোগ নির্ণয় করি, বলো ডেঙ্গু তো মানে তোমাদের তো ডেঙ্গু হয়েছে, বলো কি টেস্ট দিছিল বলো? ব্লাড টেস্ট তো দিছে, আচ্ছা ব্লাড টেস্ট দিছে, তাহলে ব্লাড টেস্টে তুমি কি দেখো, কি মানে কীরকম কাউন্ট আছে, তাই না? তোমার ডব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট কেমন আছে, তাহলে বলো সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টে তুমি কি পাবা, মানে কি দেখা বুঝবা যে আসলে ডেঙ্গু হইতেছে, বলো তো? প্লান্টিলেট কাউন্ট দেখবা, ওটা কি কমবে, আর কি দেখবা, লিউকোপেনিয়া দেখবা, মানে কি ডব্লিউবিসি কাউন্টও কি কমবে, ঠিক আছে? এই দুইটা দেখা তুমি চিন্তা করবা যে আচ্ছা ডেঙ্গু হইতে পারে। তারপরে কনফার্ম করবা কেমনে, মানে ডেঙ্গু ছাড়াও আরও অনেক ডিজিজে ধরো প্লাটিলেট কমা যায়, লিউকোপেনিয়া হয়, ঠিক আছে? কনফার্ম করবা কেমনে, কি NS1 অ্যান্টিজেন টেস্ট দিছিল, মনে আছে? NS1 অ্যান্টিজেন টেস্ট করবা, ঠিক আছে? NS1 অ্যান্টিজেন টেস্ট, NS1 হলো ডেঙ্গু ভাইরাস যখন নাকি অ্যাসেম্বল করে না, ডেঙ্গু ভাইরাস অনেক প্রোটিন তৈরি করে, তো যখন নাকি অ্যাসেম্বল করে তখন কিছু কিছু প্রোটিন হলো ব্লাডে কি হয়, লিক হয়, তাই না? সব প্রোটিন কি ভাইয়া, সব কিছু কি অ্যাসেম্বলড হইতে পারে বলো তো? সব কিছু কি কমপ্লিট ভাইরাস তৈরি করতে পারে? কিছু কিছু প্রোটিন আছে না যে থাইকা যায় জাঙ্ক হিসেবে, অ্যাসেম্বল তো সব হয় না। তো ওই প্রোটিনগুলোর মধ্যে একটা প্রোটিন হলো NS1, মানে এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন, এটা লেখছে নন স্ট্রাকচারাল প্রোটিন, কারণ এটা কি স্ট্রাকচার গঠন করতে পারে নাই, বাট ইট ইজ আ ভাইরাল প্রোটিন। তাহলে NS1 দেখা তুমি হলো কনফার্ম করবা। কিন্তু কাহিনী কি জানো, NS1 তোমার প্রথম 3 দিন পর্যন্তই পজিটিভ থাকে, বুঝছো? প্রথম 3 দিন পর্যন্তই পজিটিভ থাকে, তারপরে তুমি কেমনে কনফার্ম করো ভাইয়া? দেখো ভাইয়া, 3 দিন তুমি রোগে ভুগছো, তাহলে 3 দিনে কি তোমার ইমিউনিটি জাগে নাই? তাহলে 3 দিন পর আস্তে আস্তে কি হয়েছে ভাইয়া তোমার, আচ্ছা প্রথম 3 দিন পর্যন্ত
থাকে। ঘটনাটা কি হয় তাহলে বুঝা যাবা। তোমার ডেঙ্গু অ্যাটাক করছে, 3 দিন তোমার ভুগাইছে। এখন এই 3 দিনে তোমার বডি কি করছে, তোমার বডির ইমিউন সিস্টেম ডেঙ্গুর এগেনস্টে কি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করে ডেঙ্গুগুলারে আটকানো শুরু করছে। এখন ডেঙ্গুগুলারে যদি আটকানো শুরু করে, ওরা যদি রেপ্লিকেট না করতে পারে, তাহলে NS1 আস্তে আস্তে কী হবে, কমবে। তাহলে তুমি নেগেটিভও পাইতে পারো NS1 3 দিন পরে। কিন্তু তখন কি পজিটিভ পাবা, ডেঙ্গু অ্যান্টিবডি পজিটিভ পাবা। কারণ তোমার বডিতে ডেঙ্গু অ্যান্টিবডি কখন থাকবে, যখন ডেঙ্গু তোমার অ্যাটাক করবে। তাহলে ডেঙ্গুর 2টা অ্যান্টিবডি আছে, একটার নাম হলো IgG আর একটা হলো IgM। এই IG মানে কিন্তু অ্যান্টিবডি, এটা কি জানো? IgA পড়ছো তো, IgA পড়ার কথা তোমাদের। IgA পড়ছো, ডাইজেশন চ্যাপ্টার পড়ছো? আচ্ছা, তাহলে তো IgA পড়তে পারবা না। IgA হলো মানে লালাতে থাকে, যাই হোক। তাহলে IG শব্দটা অ্যান্টিবডি, 2 ধরনের অ্যান্টিবডি থাকে, IgG আর IgM। জাস্ট মনে রাখো 2 ধরনের অ্যান্টিবডির অনেক টাইপস আছে, 5টা টাইপের অ্যান্টিবডি আছে, তোমাদের বইয়ে আছে। একটা হলো আলফা মানে IgA, IgG, গামা, তারপরে M দেওয়া হলো মিউ, ঠিক আছে? তো এগুলো অনেক অ্যান্টিবডি টাইপস আছে, ধরো 2টা অ্যান্টিবডি। এই IgG ইন্ডিকেটস রিসেন্ট ইনফেকশন আর IgG হলো প্রিভিয়াস। যাই হোক, এটা তোমাদের এখন না বুঝলেও চলবো, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে আসো ভাইয়া, রক্তের CBC কাউন্টে লো প্ল্যাটিলেট দেখে ডেঙ্গুর দিকে ইন্ডিকেট করে। যেহেতু রক্ত জমাট না হওয়া পেশেন্টকে অ্যাসপিরিন দেওয়া যাবে না। ভাইয়া ডেঙ্গুতে তোমার জ্বর আসছে, জ্বর কিন্তু অ্যাসপিরিন দিয়েও কমে, প্যারাসিটামল দিয়েও কমে, আইবুপ্রোফেন দিয়েও কমে, ঠিক আছে? কিন্তু ডেঙ্গুতে তুমি কোন ওষুধটা দিবা? অ্যান্সার হলো প্যারাসিটামল দিবা। বুঝতে পারছো? অ্যাসপিরিন দেওয়া ডেঙ্গুতে পুরো কন্ট্রাইন্ডিকেটেড। তুমি যদি ডেঙ্গুতে অ্যাসপিরিন দাও তাহলে তোমার জেল হইতে পারে, লাইসেন্স ক্যান্সেল হইতে পারে। কথা বুঝতে পারছো? কারণ কি, দেখো অ্যাসপিরিন হলো অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। বুঝতে পারছো? অ্যাসপিরিন কী ভাবে বলো তো? অ্যান্টিপ্লাটিলেট, A ফর অ্যাসপিরিন, A ফর অ্যান্টিপ্লাটিলেট, এটা মনে রাখবা। অ্যান্টিপ্লাটিলেট মানে কি জানো? ও প্লাটিলেটের ক্লটিং করার অ্যাবিলিটি কমায় দেয়। তোমাদের কারো কোনো বাসায় কারো হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাকের কোনো পেশেন্ট আছে বা প্রেশারের কোনো পেশেন্ট আছে, ইকোস্প্রিন ওষুধ খায় কেউ? ইকোস্প্রিন হলো অ্যাসপিরিনের একটা ব্র্যান্ড নেম। কথা বুঝতে পারছো? তো ও কি করে, হার্ট অ্যাটাক হইলে কি হয় ভাইয়া, এই যে ব্লাডে যে ব্লাড ভেসেলটা সাপ্লাই দেয় ওটা ব্লক হয়ে যায়। তাহলে এখন যদি এটার উপরে আরও ক্লট হয় তাহলে কি আরও খারাপ না? তাহলে অ্যাসপিরিন খাইলে অ্যান্টিপ্লাটিলেট হয়। অ্যান্টিপ্লাটিলেট মানে কি, ক্লটিং যাতে আর না হয়, যতটুকু হয়েছে বাকি যা জায়গা আছে ওটাতে যাতে কি না হয়, ক্লটিং না হয়। কথা বুঝতে পারছো? তাই অ্যাসপিরিন দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসপিরিন হলো অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, আবার এটা জ্বরও কমায়। প্যারাসিটামল শুধু জ্বর কমায়, ব্যথা কমায়, কিন্তু অ্যান্টিপ্লাটিলেট না। তুমি ডেঙ্গুতে কোনটা দিবা? অ্যান্সার হইলো জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। কেন? কারণ ডেঙ্গুতে এমনি প্ল্যাটিলেট কম, তার মধ্যে তুমি আরেকটু অ্যান্টিপ্লাটিলেট দিয়ে দাও, তাই না? ঠিক আছে, তাহলে তো হইলই। আচ্ছা, কারণ অ্যাসপিরিন রক্ত জমার প্রক্রিয়াকে বাধা দেয়। যাই হোক, এটা হ্যাঁ হয়েছে, পড়ে দিছে এগুলো। প্ল্যাটিলেট ট্রান্সফিউশন, হ্যাঁ বলো কি? ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক খায়? ভুলে খাইলে কোনো সমস্যা নাই তো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে বুঝো, মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খালে ওই যে তুমি দেখবা যে কিছু রিপোর্ট আসে, তাই না? কিছু রিপোর্টে দেখবা যে এই ওষুধ মানে সবগুলো ওষুধের মানে এটাতে কালচার রিপোর্ট বলে, বুঝছো? তো কালচার রিপোর্টে দেখবা মানে বিভিন্ন ধরো পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, এগুলোর পাশে দেখবা আর লেখা থাকে, এস লেখা থাকে। আর হইলো রেজিস্ট্যান্ট, এস হইলো সেন্সিটিভ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি জানো? ধরো তুমি একটা অ্যান্টিবায়োটিক খাইলা, খাওয়ার পর কি ব্যাকটেরিয়া মারে না? ওই যে মনে না 99.9% হইলো। তো তুমি হইলো অ্যান্টিবায়োটিক খাইলে বারবার ডোজে অ্যান্টিবায়োটিক মানে এটা হলো ক্যাননের মতো, মানে তুমি কামান মারতেছো, ঠিক আছে? তো একটা অ্যান্টিবায়োটিক ধরো মানে ব্যাকটেরিয়া লোড অনুযায়ী আমরা ডোজ ক্যালকুলেট করি, বুঝছো? যে অ্যান্টিবায়োটিক এটা দিতে হইব। তো অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরতে শুরু করে, বুঝতে পারছো? এখন ধরো তুমি প্রথম 3 দিন অ্যান্টিবায়োটিক খাইলা, পরে 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দিছে, 3 দিন খাইলা আর কইলা তো আরে ভালো হয়ে গেলাম, ঠিক আছে? তাহলে তো আর অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না, ঠিক আছে? তো খাইলা না, তাহলে কি হইলো জানো? তুমি ব্যাকটেরিয়া মারলা, তাহলে 3 দিন খাইলে কি হাফ পপুলেশন ব্যাকটেরিয়া মারা যাবে, 50% মারা যাবে। তো 50% বাকি যেগুলো বাইচা আছে ওইগুলো বুঝবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিকটা এইভাবে আমারে মারতেছে। তাই ও ওর স্ট্রাকচার এমনভাবে চেঞ্জ করবে যে ওই অ্যান্টিবায়োটিকটা আর ওর উপরে কী করবে না, কাজ করবে না। কথা বুঝতে? তাহলে ওই ব্যাকটেরিয়াটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? পরের বার তুমি যদি আবার ওই সেম অ্যান্টিবায়োটিকটা খাও, কোনো কাজ করবে না। কারণ কি, ওই মনে রাখছে যে 99.9% মারলো, যেটারে মারো নাই ওই বাচ্চাটা তো মনে রাখছে যে আমার বাপরে মারছিল, কেমনে মারছিল ওটা তো জানে, ঠিক আছে? এখন বুঝতে পারছো? আচ্ছা, তো অ্যান্টিবায়োটিক, আচ্ছা ডেঙ্গুতে নর্মালি অ্যান্টিবায়োটিক দেয় না, কেন দিতে পারে? ভাইরাল ইলনেসে অ্যান্টিবায়োটিক কেন দিতে পারে?
ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। যে কোনো ভাইরাল ইলনেসে তোমার হলো লিউকোপেনিয়া হয়, জানো তো লিউকোপেনিয়া হলে তুমি অনেক ইনফেকশন ইনভাইট করতে পারো, তাই না? মানে যেটা তোমার নর্মালি হইতে পারে। তো ওই ব্যাকটেরিয়াগুলোরে প্রিভেন্ট করার জন্য এটা হলো প্রোফাইল্যাকটিক, মানে সাবধানতাবশত, ঠিক আছে? আর অ্যান্টিবায়োটিকের কোর্স হলো সবসময় কমপ্লিট করতে হয়, বুঝতে পারছো? আর কেউ যদি একটা ভুলে অ্যান্টিবায়োটিক খায়া ফেলে তাহলে ওরা বলবা 14 দিন অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করতে খায়া, বুঝতে পারছো? যাই হোক, এখন আসো। হ্যাঁ বলো। অ্যান্টিবায়োটিক খাইলে কি উইক লাগে না? একটু বলি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাইলে কি উইক লাগে না? যে কোনো ক্ষেত্রে দেখবা অ্যান্টিবায়োটিক খাইলে কি উইক লাগে না? কেন লাগে বলতে পারবা? আমাদের বডিতে কয়টা সেল আছে জানো? মানে কতটুকু সেল আছে এস্টিমেশন? আমাদের বডিতে 10⁻12 মতো সেল আছে। এনি 3 নাকি 12, আমি ভুল হইতে পারি। আচ্ছা, যেটুকু সেল আছে ধর 10⁻12 অথবা 13, ঠিক আছে? যেটুকুই সেল আছে তার থেকে 10 টাইমস বেশি ব্যাকটেরিয়া আমাদের বডিতে আছে। মানে আমাদের বডিতে সেল কাউন্টের থেকে ব্যাকটেরিয়া কাউন্ট কি বেশি। তোমার স্কিন, তোমার সব জায়গায় হলো ব্যাকটেরিয়া, কথা বুঝতে পারছো? আচ্ছা, তো ভালো জিনিস হলো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া হলো গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া মানে বুঝছো, মানে তোমার বডি সিম্বায়োসিস করে বাইচা আছে আর কি, ঠিক আছে? এখন অ্যান্টিবায়োটিক খাইলে যেটা হয় ভাই, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার রাইবোজোম তো 70S। এখন ও তো জানে না, অ্যান্টিবায়োটিক তো জানে না যে কোনটা গুড ব্যাকটেরিয়া আর কোনটা কি ব্যাড ব্যাকটেরিয়া। সো অ্যান্টিবায়োটিক ইনভেরিয়েবলি ব্যাকটেরিয়ারে কী করে? কিল করে। তো ইনভেরিয়েবলি ব্যাকটেরিয়ারে কিল করলে তোমার গুড ব্যাকটেরিয়াগুলোও কি মরে যায়। মানে সব মরে যায় না, বাট ম্যাক্সিমাম পোর্শন, ম্যাক্সিমাম না, স্মল পোর্শন কি হয় তোমার মারা যায়। ওই যে স্মল পোর্শন মারা গেল ওইটার জন্য তুমি উইক ফিল করো, কারণ তোমার ব্যাকটেরিয়াগুলো কিন্তু ডাইজেশনে অনেক হেল্প করে। তোমার গাট ব্যাকটেরিয়ার নাম শুনছো না? এগুলো ডাইজেশনে অনেক হেল্প করে। যাই হোক, এখন আসো ভাইয়া, প্ল্যাটিলেট ট্রান্সফিউশন কখন দিব বলো তো? যখন মরতে মরতে অবস্থা হইব, তাই না? 10,000-এর নিচে প্ল্যাটিলেট কাউন্ট হয়ে যাবো তখন। আচ্ছা ভাইয়া, যে ডেঙ্গু শক সিনড্রোম হয়েছে তোমার কাছে আসছে, ধরো ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসছে তোমার কাছে আসছে, ওফ আমার একটা জিনিস মনে পড়ে গেল, আমার তো আজকে নাইট ডিউটি আছে, মারা খায়া যাবো রে। নাইট ডিউটি যে কি কষ্ট, দাঁড়া তো দেখি কনফার্ম। আজকে নাইট ডিউটি হইলো তোমার 8টা থেকে 8টা। নাইট ডিউটি অনেক কষ্টের, বুঝছো? নাইট ডিউটিতে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খারাপ পেশেন্টগুলো যেগুলো, এগুলো হইলো নাইট ডিউটিতে, নাইটে আসে। তুমি চিন্তা করো, তুমি 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 একটা রাতের 3টা-2টার সময় হসপিটালে কখন যাবা? যখন তোমার আসলেই কি সমস্যা হয়েছে, বুঝছো? আর এমনি সকালবেলা যেগুলো আসে যে পেটে ব্যথা করতেছে, গেডি ব্যথা করতেছে, ঠিক আছে, ঠিক আছে, গেডি ব্যথা করতেছে, হ্যাঁ, কিছু না হইলে ঘেডি ব্যথা তো করেই, হ্যাঁ, সবার একটু ঘেডি ব্যথা করেই। আচ্ছা, তারপরে আসো, এবার আসো। এখন দেখো ভাইয়া, তোমার ধরো ডেঙ্গু আসছে, তোমার প্রেশার কম, তুমি প্রেশার কম, এখন প্রেশার কম হইলে কী করতে হবে বলো? প্রেশার কম মানে মইরা গেছে, মইরা যাবো, একটু পরে মইরা যাবো। যদি তোমার শকে থাকে তাহলে কি তোমার সার্কুলেশন কি কম, তাহলে ব্রেইনে ব্লাড সাপ্লাই কম যাবে, তাহলে আস্তে আস্তে ব্রেইন ডেড হয়ে যাবো না? তাহলে এখন প্রেশার কম হইলে ইমিডিয়েটলি কী করতে হবে? প্রেশার বাড়াতে হবে, স্যালাইন দিতে হবে। স্যালাইন কেমনে দিবা? ও তো খাইতে পারে না, অজ্ঞান। গুড, তাহলে ক্যানুলা কইরা কি করবা? স্যালাইন দিবা। এটাই বলেছে, দেখো টু মেনটেন ফ্লুইড, ওগুলো ক্যানুলা কইরা কি করতে হবে? স্যালাইন দিতে হবে। ক্যানুলা করলে লাভ কি ভাইয়া বলো তো? ক্যানুলা হইলো ডিরেক্টলি তুমি ভেসেলের ভিতরে ঢুকাই দিতেছো, আশেপাশে না, হ্যাঁ, ডিরেক্টলি ভেসেলের ঢুকাই দিয়ে তারপরে তাহলে ফ্লুইড দিতেছো, তাহলে ডিরেক্টলি ফ্লুইডটা কে পাইতেছে? ব্লাড পাইতেছে, কথা বুঝতে পারছো? সো তখন প্রেশার আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, জিকা ভাইরাস, জিকা শব্দের অর্থ কি জানো ভাইয়া? জিকা ভাইরাস হইলো জিকা ফরেস্টের নাম অনুযায়ী হয়েছে, বুঝতে পারছো? জিকা ফরেস্টে অনেক মশা আছে, ওইখানে যেহেতু এই ভাইরাসটা পাওয়া যায়, তো জিকা ফরেস্টের নাম অনুযায়ী এটার নাম হয়েছে জিকা ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এখন আমারে বলো যে জিকা ফরেস্টটা কোথায় আছে, মানে জিওগ্রাফির কোথায়, মানে ওয়ার্ল্ডের কোন দেশে আছে জানো? আফ্রিকাতে আছে। গুড, তাহলে আফ্রিকার কোন দেশে আছে ভাই? উগান্ডা, ঠিক আছে, উগান্ডাতে আছে, এটা মনে রাখবা, হ্যাঁ। জিকা ফরেস্ট হলো উগান্ডাতে আছে। তো জিকা শব্দের অর্থ হলো ভাই ওভারগ্রোন। জিকা শব্দের অর্থ কি ভাই বলো তো? ওভারগ্রোন। ওভারগ্রোন মানে কি? জিকা ফরেস্টের নাম জিকা ফরেস্ট কেন হয়েছে? কারণ দেখো গাছগাছালি কি অতিরিক্ত বেশি জন্মাইছে না, দ্যাটস ওয়াই এটাকে কি বলছে? ওভারগ্রোন ফরেস্ট। তো জিকা ফরেস্টে যেই ভাইরাস, মানে জিকা ফরেস্ট থেকে যেই ভাইরাসটা, ওটা বলছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস তোমার যেহেতু ফ্ল্যাবি ভাইরাস এবং এটা সেম টাইপেরই মাইল্ড ভাইরাল ইলনেস করে, কিন্তু এটা কি করে ভাই? এনসেফালাইটিস করে। সবার করে না, শিশুদের করে, তাই না? যেই হইলো গর্ভবতী মহিলা আছে শিশুদের করে। আরেকটা হইলো কি করতে পারে জানো? আমি তোমারে বলি, চিকেনগুনিয়া ডেঙ্গু, দুইটা চিকেনগুনিয়া ডেঙ্গু আর জিকার
মানে যে অ্যাটাক করাটা এটা অনেকটা সেম, বুঝতে পারছো? সিমটমসগুলো অনেকটা সেম, খালি জিকার অ্যাটাকটা মাইল্ডার হবে, চিকেনগুনিয়ার অ্যাটাকটা খুবই সিভিয়ার হবে। তোমাদের কারো চিকেনগুনিয়া হয়েছে? দেখবা চিকেনগুনিয়ার ইফেক্টটা ডেঙ্গুর থেকেও বেশি, বুঝতে পারছো? তোমার সারা গা ব্যথা করবে, তোমার পায়ের তালু পর্যন্ত ব্যথা করবে, কথা বুঝতে পারছো? সো চিকেনগুনিয়া পেইন বেশি দেয়, কথা বুঝতে পারছো? ডেঙ্গু পেইন কি করে, কম দেয়। তো এইভাবে তুমি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারবা যে আচ্ছা ওর চিকেনগুনিয়া হইতে পারে, ওর কি হইতে পারে, ডেঙ্গু হইতে পারে। সো চিকেনগুনিয়া হইলে কি হবে ভাইয়া, জয়েন্ট পেইন এক্সেস হবে, আর ডেঙ্গু হইলে জয়েন্ট পেইনটা কি মডারেট হবে, আর জিকা হইলে জয়েন্ট পেইনটা কি হবে, অনেক কম হবে, আবার নাও হইতে পারে। জিকার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, ও ছোটদের কি করতে পারে ভাইয়া, মাইক্রোসেফালি করতে পারে। আর কি জিকার একটা বিশেষ বৈশিষ্ট্য হইলো ডেঙ্গু চিকেনগুনিয়ার মধ্যে কেউই কনজাংটিভাইটিস করে না, কিন্তু জিকার কারণে কি হইতে পারে, কনজাংটিভাইটিস হইতে পারে। আর কি কারণে কনজাংটিভাইটিস হইতে পারে বলো তো? পট করলে কনজাংটিভ, বুঝতে পারো? পট মানে বুঝো, গাঞ্জা বুঝো? গাঞ্জা, গাঞ্জা খাইলে কনজাংটিভাইটিস হইতে পারে, বুঝতে পারছো? গাঞ্জা খায় ছি তো আসে মাঝে মাঝে, বুঝতে পারছো? হসপিটালে কোকেইন খায়ও আসে। হ্যালো আম্মু। হ্যাঁ, না না একটু মানে নাড়াচাড়া দাও, একটু দেখো ঠিক হয়ে যাবো। আচ্ছা আমি ক্লাসে ক্লাসে আছি, পরে বাইরে বলতেছি। শোনো, কোকেন খেয়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে একজন আসছিল, বুঝতে পারছো? সো ওর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, হ্যাঁ। ও তার কোকেন খাইলে কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে, জানো? তো কোকেনটা বলে, কোকেন হলো পার্টি ড্রাগ, বুঝতে পারছো? কিছু কিছু ড্রাগ আছে তোমার, ওই যে তোমরা তো ব্রেকিং ব্যাড দেখতেছো, হ্যাঁ তাই না? ব্রেকিং ব্যাডে কি মেথ আছে না, মেথএমফেটামিন? আচ্ছা এই মেথএমফেটামিনটা কি বলো তো, এটা কীরকম? এটা ইয়াবা, বুঝতে পারছো? ইয়াবা আর মেথএমফেটামিন একই জিনিস, বুঝতে পারছো? তো কোকেইন হইলো তোমার হার্ট অ্যাটাক। তো কয়েকদিন আগে হইলো একটা মেয়ে আসছিল, ও হইলো কোকেইন কইরা হইলো ওর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, মানে কোকেইন ওভারডোজ, বুঝছো? কোকেইন ওভারডোজে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, তারপরে হলো তোমার হসপিটালে অ্যাডমিট হয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে কিনা ওইটা আমরা অ্যাসেস করার ট্রাই করছিলাম, কারণ কোকেইন হলো ভেসোস্পাজম করে হার্ট ভেসেলের, বুঝছো? ভেসোস্পাজম। কোকেইন কিন্তু ডোপামিনের অ্যানালগ, জানো? মানে মানে ডোপামিন সিক্রেশন বাড়ায়, বুঝতে পারছো? সিক্রেশন বাড়ায় মানে কি, রিআপটেক হইতে দেয় না, যাই হোক, মানে তোমার ব্রেইনে ডোপামিন লেভেল বাড়ায়, তখন তোমার খুশি খুশি লাগে, বুঝতে পারছো? খুশি খুশি লাগে। তো এখন কোকেন খাওয়া উচিত তাহলে সবারই, বুঝতে পারছো? যে খুশি খুশি লাগলে তো খাওয়া উচিত। এখন আমি বলি কেন খাওয়া, মানে একটা নেগেটিভ পয়েন্ট বলি, ঠিক আছে? কেন খাবা না, ঠিক আছে? যদি খাও তাহলে তো খাইলা, না খাইলে নাই, ঠিক আছে? তাহলে না খাওয়া উচিত কেন এটা বলি। তো নাক মুখ দিয়ে তো রোগ তো আর সবার বাইরে হইব না, যে এখন মুড়ির মতো কোকেন খাইবো, আটার মতো ওর ওর বাইরে, ঠিক আছে? সো এখন এখন তাইলে কেন কোকেন খাওয়া উচিত না, ঠিক আছে? শোনো, তোমার ডোপামিন লেভেল তো বাড়াইলো ব্রেইনে, হ্যাঁ, যখন বাড়ালো তখন তো তুমি, হ্যাঁ মজা, ঠিক আছে, কি সুখ, দুনিয়ার সব সুখ তোমার এমনিই ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখন কোকেন মানে কোকেনের ইফেক্টটা কমবে, তখন যে ক্র্যাশ ডাউনটা হবে, বুঝতে পারছো? তখন তুমি অনেক দুঃখিত হয়ে যাবে, বুঝছো? সুইসাইডাল হয়ে যাবে, বুঝতে পারছো? সো মানে এই কারণে উচিত না। আবার পরে কি হইব, পরে তুমি ওই এক্সপিরিয়েন্সটার কাছে অ্যাডিক্ট হয়ে যাবা, বুঝতে পারছো? মানে ওই যে তোমার মানে যখন নাকি ক্র্যাশ ডাউন করবা, তোমার সাথে সাথে আবার কি নিতে ইচ্ছা করবা, বুঝতে পারছো? এখন সাথে সাথে আবার একটু নিবা, আবার একটু নিবা, নিতে নিতে কি অ্যাডিক্ট হয়ে যাবা, এরপরে একসময় আটার মতো খাওয়া শুরু করবা, এরপরে চিতে চলে আসবা, ঠিক আছে? যাই হোক, পয়জনিংয়ের কেস কিন্তু ইসে নেয় না, বুঝছো? পয়জনিং হইলে কিন্তু, পয়জনিংয়ের কেস কিন্তু প্রাইভেট হসপিটাল নেয় না, জানো? পয়জনিং মানে বুঝছো, ধরো যে কোনো পয়জনিংয়ের কেস, কোকেন কিন্তু একটা পয়জনিং, ঠিক আছে? কোকেনের পয়জনিংয়ের কেস, তারপর হারপিক খায় আসে, মারামারি হইলে হারপিক খায় আসে, ঠিক আছে? কিছু মারামারি হইলে এমনিই মহিলারা বেশি করে, বুঝতে পারছো? হারপিক খেয়ে আসে। এখন হারপিক খায় কি, হারপিক তো এমনভাবে খায় যে মরার মতো, মানে মরে না, বুঝতে পারছো? না মরলে তো সমস্যা, লোড বাড়ে আমাদের উপরে, ঠিক আছে? ওরে স্টোমাক ওয়াশ দিলে ওর মানে জীবনের প্রতি মায়া চলে যায়, তো মইরা গেলেই ভালো ছিল। মানে স্টোমাক ওয়াশ মানে বুঝছো, হারপিক খাইলে ওই হারপিকটা স্টোমাক থেকে বাইর করার জন্য একটা প্রসিডিওর আছে, যেটা স্টোমাক ওয়াশ বলে। তো এখন কথা হলো যে এই যে পয়জনিংয়ের কেস কিন্তু তোমার প্রাইভেট হসপিটাল রাখে না, বুঝছো? তোমার পয়জনিংয়ের কেস হইলে তোমার অনেক মানে আমাদের প্রোটোকলে এমন করা যে পয়জনিংয়ের কেসে তোমার অনেক ভোগান্তি হয়, কথা বুঝতে পারছো? ভোগান্তি মানে তুমি ধরো এই যে তোমার পয়জনিংয়ের কেস হইলো, তুমি এই যে এই উত্তর আধুনিকে চলে গেলা, ল্যাবেডে চলে গেলা, ব্র্যাকে চলে গেলা, নিব না তোমারে, কারণ পয়জনিংয়ের কেস প্রতিটা বাই ডিফল্ট পুলিশ কেস হয়ে যায়, কথা বুঝতে পারছো? সো পুলিশ কেস হইলে তোমার যাইতে হইব কোথায়, কাছে কাছে আছে কি সরোয়ার্দি মেডিকেল, নইলে তোমার ওখান থেকে সলিমুল্লাহ তো অনেক দূর, ঢাকা মেডিকেল, ওইখানে ছাড়া তোমার আর গতি নাই, বুঝছো?
আর ওইখানে গেলেও কি সমস্যা, তোমার রাখবো ফ্লোরে। কেন ফ্লোরে রাখবো? কারণ পয়জনিংয়ের কেস বেডে আমরা দেই না, বুঝতে পারছো? বেডে হইলো যেগুলা মানে পুলিশ কেস না ওইগুলো বোর্ডে, আর পয়জনিংয়ের কেস হইলেও তোমার ফ্লোরে থাকে, বুঝতে পারছো? সো পয়জনিংয়ের কেস হইলে তুমি শেষ, বুঝতে পারছো? হারপিক টারপিক খাওয়া উচিত না কারোই, বুঝতে পারছো? যাই হোক, দুঃখ থাকলেও আর কি। এখন আসো প্লাসেন্টাল ট্রান্সমিশন, এখন আসো। আচ্ছা, এই যে মাইক্রোসেফালি দেখছো ভাই, এটা হলো অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, মানে যাই হোক মাথার যে একটা মাপ আছে, মাথার মাপটা দেখছো কমে গেছে। আচ্ছা, চিকেনগুনিয়া ভাইরাসের ক্ষেত্রে কি বলছি ভাইয়া, জয়েন্ট পেইনটা কি হয়েছে, সিভিয়ার। আগেরটা কি ছিল ভাইয়া, মডারেট। জিকাতে মাইল্ড, আর এটাতে কি সিভিয়ার। এখন আসো জিকাতে কি ধরনের ফিভার হয় ভাইয়া, মাইল্ড, লো গ্রেড ফিভার, হাই গ্রেড ফিভার। এগুলো হলো সিমটোমেটিক ডিফারেন্স, কীভাবে আলাদা করবা দেখবা সবগুলোর সিমটম একই, বই পড়েও বুঝবা না সিমটম একই, সিভিয়ার আর মডারেট। আর কনজাংটিভাইটিস কি জিকাতে থাকবে, আর বাকি দুইটাই কি থাকবে না। আচ্ছা, এরপর আসো মিক্সো ভাইরাস। মিক্সো শব্দের অর্থ কি জানো? মিক্সো শব্দের অর্থ মিউকাস। মিক্সো শব্দের অর্থ হলো মিউকাস। মিউকাস কই থাকে ফাবিহা, বলো? আমাদের বডিতে মিউকাস কই আছে? মিউকাস মানে কি সেটা বলো? মিউকাস মানে ভাইয়া যে সর্দি আছে না, সর্দিটাই হইলো কি মিউকাস। তাহলে ভাইয়া মিউকাস কই আছে বলো তো? রেসপিরেটরি সিস্টেমে আছে, পুরাটা রেসপিরেটরি সিস্টেম জুড়ে কি আছে, মিউকাস আছে। তাহলে ভাইয়া মিক্সো ভাইরাস যদি মিউকাস এরিয়াতে অ্যাটাক করে, তাহলে মিক্সো ভাইরাস কোথায় অ্যাটাক করবে? রেসপিরেটরি সিস্টেমে, তাই না? আচ্ছা, তাহলে দেখো মিক্সো ভাইরাস হলো দুইটা ধরনের, একটা হলো অর্থোমিক্সো, প্যারামিক্সো। অর্থোমিক্সোর মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারামিক্সোর মধ্যে আছে নিপা ভাইরাস, মিজলস ভাইরাস আর মামস। এর মধ্যে নিপা ভাইরাস কি করে বলো তো? সার্স, গুড। সার্স কিন্তু দুইজন করে, একজন হলো সার্স করোনা ভাইরাস 1, আরেকজন কি নিপা ভাইরাস। কথা বুঝতে পারছো? মিজলস ভাইরাস কি করে ভাইয়া? মিজলস ভাইরাস হাম করে, বুঝছো? ওই যে র্যাশ উঠে, ডায়রিয়া হয়, ছোটোবেলায় হয় এদের, বুঝতে পারছো? আর মামস কি করে ভাইয়া? এটা জানি তারে ধরছিল, তাই না? প্যারোটিড গ্ল্যান্ড, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড হইলো ফুইলা যায়, তাই না? তাহলে প্যারোটিডাইটিস করে। আচ্ছা, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হইলো এখন পড়বো আমরা, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুই প্রকার, একটা হলো বার্ড ফ্লু, একটা কি সোয়াইন ফ্লু। আচ্ছা, এখন বার্ড ফ্লুর ক্ষেত্রে দেখবা লেখা আছে এটার নাম হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। বার্ড ফ্লু এর আরেকটা নাম কি ভাইয়া? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। কেন এটার এভিয়ান বলে ভাইয়া? কারণ এটা এইডস থেকে আসছে, তাই না? এইডস থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ওকে। আচ্ছা, বার্ড ফ্লু এর ক্ষেত্রে দেখবা লেখা আছে যে H5N1 লেখা আছে পাশে, বুঝছো? বার্ড ফ্লু এর ক্ষেত্রে। আর সোয়াইন ফ্লু এর ক্ষেত্রে দেখা আছে দেখবা H5N1 আর H1N1। এখন এগুলা কি ভাইয়া? H দিয়া বুঝায় হিমাগ্লুটিনিন, আর N দিয়া বুঝায় কি নিউরামিনিডেস। তো হিমাগ্লুটিনিন আর নিউরামিনিডেস এই দুইটা কি জানো? এই দুইটা হলো স্পাইক প্রোটিন। কি প্রোটিন ভাইয়া? স্পাইক প্রোটিন। এখন আমি তোমার একটু জিনিসটা বলি, এই যে তোমার এই হিমাগ্লুটিন আর নিউরামিনিডেস, এই স্পাইক প্রোটিনগুলা মানে অনেক টাইপ, যেমন কোক মানে তো বুঝো, কোকেরই যেমন দুইটা টাইপ আছে, একটা পেপসি, কোকাকোলা, তাই না? মোজো, আরসি, ঠিক আছে? তো এখন কথা হইলো যে এই হিমাগ্লুটিনেরও অনেকগুলা টাইপ আছে। প্রথম যেটা আবিষ্কার হয়েছে ওটার দিছে নাম কি দিছে? H1। সেকেন্ড যেটা হয়েছে ওটার কি বলে? H2, 3, 4, 5 এমন, বুঝতে পারছো? ঠিক নিউরামিনিডেসেরও কি অনেকগুলা টাইপ আছে। মানে আমি যেটা বলতে চাইতেছি যে এই যে তোমার কি বলে, এই যে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপরে কি থাকে? স্পাইক প্রোটিন থাকে। এই স্পাইক প্রোটিনের মধ্যে লালটারে কি বলে ভাইয়া? লালটারে বলে হিমাগ্লুটিনিন, কথা বুঝতে পারছো? আর নীলটারে বলে কি ভাইয়া? দেখো, নিউরামিনিডেস। তো এই হিমাগ্লুটিন আর নিউরামিনিডেস এইগুলার অনেক কি আছে? টাইপ আছে, কথা বুঝতে পারছো? যেটা প্রথমে আবিষ্কৃত হয়েছে হিমাগ্লুটিনিন, ওইটারে বলছে H1, H2, হিমাগ্লুটিনিন 1, 2, 3, 4 এইভাবে। নিউরামিনিডেসও সেম, ঠিক আছে? এখন দেখো বার্ড ফ্লুতে যে স্পাইক প্রোটিনটা থাকে এটা তোমার মনে রাখতে হবে। বার্ড ফ্লুতে কী কী স্পাইক প্রোটিন থাকে ভাইয়া? H5N1। আর সোয়াইন ফ্লুতে কি H5N1ও থাকতে পারে, আবার H1N1ও থাকতে পারে, বুঝতে পারছো? এগুলা জাস্ট কিছুই না, এগুলো হলো স্পাইক প্রোটিন, ডিফারেন্ট টাইপসের, কথা বুঝতে পারছো? দ্যাটস ইট। আর এগুলো কি করে? স্পাইক প্রোটিন কি করে এটা তো জানোই, তাই না? স্পাইক প্রোটিন কি ইনফেকশনে এন্ট্রিতে হেল্প করে না, রিসেপ্টরের লাইগা কি সেলের মধ্যে এন্ট্রিতে হেল্প করে। আচ্ছা, হিমাগ্লুটিনের নাম কেন হিমাগ্লুটিনিন হয়েছে বলো তো? অ্যাগ্লুটিনেশন মানে কি বলো? অ্যাগ্লুটিনেশন মানে কি বলো? অ্যাগ্লুটিনেশন মানে কি জানো না? অ্যাগ্লুটিনেশন মানে হলো ক্লাম্প তৈরি করা, কোনো কিছুর কি তৈরি করা। অ্যাগ্লুটিনেশন মানে কি জমাট বাঁধা, বুঝতে পারছো? তাহলে হিমাগ্লুটিনিন কি করে ভাইয়া? হিমাগ্লুটিনিন হলো এটা স্পাইক প্রোটিন না? তুমি এটাতে কি করবা? স্পাইক প্রোটিনটারে কাইটা নিবা, কাইটা নিয়ে তুমি ধরো সাপোজ একটা রক্তের মধ্যে ধরো ফালাইলা, রক্তের মধ্যে ফালাইলে ও কি করে যেন আরবিসিগুলারে টাইনা নিয়ে কি করে? ক্লাম্প তৈরি করে। দ্যাটস ওয়াই এই কেমিক্যালটার নাম কি দিছে?
হিমাগ্লুটিনিন, কথা বুঝতে পারছো? আর নিউরামিনিডেজ আরেক কাজ করে, ওটা তোমার জানার দরকার নাই, ঠিক আছে? এটা নিউরামিক অ্যাসিড রিসেপ্টরের সাথে লাইগা করে। তো যাই হোক, এগুলা কেমনে কাজ করে এটা তুমি জানো। ওই যে লাইটিক সাইকেল চালায় বের হয়, অ্যাটাক করে কোথায় ভাইয়া বলো তো? অ্যাটাক করে রেসপিরেটরি সিস্টেমে, তাই না? আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আসো, কার্সিনোজেনিক ভাইরাস মানে কি বলো তো? কার্সিনোজেনিক ভাইরাস মানে কি ভাই প্লিজ? যেগুলা হইলো ক্যান্সার কজ করে। কার্সিনোমা মানে কি? ক্যান্সার, তাই না? কার্সিনোমা মানে ক্যান্সার। আরেকটা জিনিস মনে রাখবা, কোনো কিছু শেষে যদি ওমা থাকে, ওটারে বুঝবা এটা একটা টিউমার অথবা ক্যান্সার। কথা বুঝতে পারছো? বলো ভাইয়া, বলো কি মনের মধ্যে কিছু আছে বলতে চাইতেছো? ফিজিক্স পড়বা? আচ্ছা হ্যাঁ, অঙ্ক মানেও ক্যান্সার, বুঝতে পারছো? অঙ্ক মানেও ক্যান্সার, কার্সিনোমা মানেও ক্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা শোনো, এদিকে শোনো। আচ্ছা এখন শোনো, তাহলে ওমা যদি কোনো কিছু শেষে থাকে তাহলে ওটা কি বলে ভাইয়া? ক্যান্সার বলে, ঠিক আছে? এখন দেখো কার্সিনোজেনিক ভাইরাস কি কি আছে বলো, কি কি জানো বলো? ক্যান্সার কজিং ভাইরাস কি কি আছে বলো তো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাই না? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে জানো? অ্যানোজেনিটাল ক্যান্সার করে। বলতেছি, দেখো প্রথমে হলো হেপাটাইটিস বি আর সি। এই আছে, এইডি আছে নাই? হেপাটাইটিস বি আর সি কি ক্যান্সার করে ভাইয়া? লিভার ক্যান্সার করে, ঠিক আছে ফাইন। তারপর আসো হারপিস সিমপ্লেক্স ভাইরাস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস কি করে দেখো তো? ক্যাপোসি সার কোমা। দেখো ওমা আছে না, তার মানে কি এটা একটা ক্যান্সার। এটা কি ক্যান্সার জানো? এটা একটা স্কিন ক্যান্সার। এটা কি সবার হয় না? যাদের এইচআইভি হয় তাদের এটা হয়, মানে যা এইচআইভি হয়ে ইমিউনিটি লো হয়ে পরে হারপিস অ্যাটাক করে তাদের একটা কি হয়? স্কিন ক্যান্সার হয়। কোথাও এটা কি বলে? ক্যাপোসি সারকোমা, ঠিক আছে? ওমা কেন? আচ্ছা আর কি বলি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে ভাই? জেনিটাল ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার কই হয় বলো তো? অ্যানো আসছে এনাস থেকে, তাহলে এনাসের দিকে হবে, তো না পায়ু পথে হবে। আর জেনিটাল মানে কি তোমরা জানো না? জেনিটাল মানে কি বলো তো? জেনিটাল মানে জানো না? মানে তোমরা ইংলিশ ভার্সন তো নাকি? জেনিটাল মানে কি? জেনিটাল মানে হলো জননাঙ্গ, তাই না? রিপ্রোডাক্টিভ অর্গান, এটা কি বলে? জেনিটাল। তাহলে এটা কি? জেনিটালটা কোথায় হবে বুঝতে পারছো তো? তাহলে এনাস আর জেনিটালিয়াতে এগুলো হলো কি তোমার অ্যানোজেনিটাল ক্যান্সার হবে, ঠিক আছে? আর কি আছে ভাইয়া? আর সার্ভাইকাল ক্যান্সার হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসই করে। এপস্টিন বার ভাইরাস, এপস্টিন আইল্যান্ড, ঠিক আছে? এপস্টিন বার ভাইরাস কি করে ভাইয়া? লিম্ফোমা। ওমা আছে ভাইয়া, লিম্ফোমা মানে লিম্ফ নোড আছে না? লিম্ফ নোডগুলো ফুলা যায়, লিম্ফ নোডের ক্যান্সার, বুঝছো? আর এটা কি ভাইয়া? নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা মানে কি? নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা মানে কি বলো তো? নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা মানে হলো এই যে নেজোফ্যারিংস চিনো, মানে নাকের পরেই একটা গলা আছে, এটা কি বলে? নেজোফ্যারিংস। ওই নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ওটার বলে ই ক্যান্সার। আচ্ছা এখন আমরা হেপাটাইটিস পড়বো, ঠিক আছে? হ্যাঁ বলো বলো সাজনিন, বলো কি হয়েছে? তোমাদের আজকে ফিজিক্স পড়া আছে না? আছে তো? আচ্ছা যাও তোমরা ফিজিক্স, মানে যাবা বলতে ফিজিক্স যারা পড়বা তারা যাইতে পারো, ঠিক আছে? আচ্ছা না যাও, 5 মিনিট পরে যাও, গুড। এখন আসো, হেপাটাইটিস মানে কি ভাইয়া বলো তো? হেপা শব্দের অর্থ কি? হেপাটো মানে কি বলো? হেপাটোসাইট কই থাকে? লিভারে থাকে। তাহলে হেপাটাইটিস মানে কি? লিভারের ইনফ্লামেশন। হেপাটাইটিস মানে কি? লিভারের ইনফ্লামেশন, ঠিক আছে? হেপাটাইটিস কয়টা ভাইরাসের দেওয়া হয় জানো? এ বি সি ডি ই, এই কয়টা ভাইরাস দেওয়া হয়, ঠিক আছে? প্রথমে দেখো, তুমি বইটা বের করলে বুঝবা। যাই হোক আমি বলে দিই, হেপাটাইটিস এ আর ই দেখতে একই রকম। হেপাটাইটিস এ আর ই দেখতে কি একই রকম। যদি এটা একই রকম দেখতে হয় তাহলে এটা যদি আরএনএ ভাইরাস হয়, এটাও কি হবে ভাইয়া? আরএনএ ভাইরাস। আচ্ছা বলো তো কোন হেপাটাইটিস ভাইরাসটা ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি, গুড। তাহলে হেপাটাইটিস বি হইল ডিএনএ ভাইরাস, কথা বুঝতে পারছো? আর বাকি হেপাটাইটিসগুলো কি? আরএনএ ভাইরাস, সবগুলো হেপাটাইটিস। তাহলে হেপাটাইটিস এ আর ই হলো আরএনএ ভাইরাস। দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে এটা দেখো শুধু ক্যাপসিড আছে, বাইরে কি লিপোপ্রোটিন আবরণ আছে বা লিপোপ্রোটিন কাভারিং আছে? তাহলে কি এটা নেকেড ভাইরাস নাকি লিপো ভাইরাস? নেকেড ভাইরাস। তাহলে এই দুইটাই কি নেকেড ভাইরাস হবে, এই দুইটাই আরএনএ ভাইরাস হবে। এটার দৈর্ঘ্য যদি 27 ন্যানোমিটার হয়, এটার দৈর্ঘ্য কত হবে? 27 ন্যানোমিটার হবে। আচ্ছা যদি এটা নেকেড ভাইরাস হয় তাহলে কি এটা তোমার রক্তের মাধ্যমে ছড়াইতে হবে নাকি এটা খাবারের মাধ্যমে ছড়াবে বলো তো? নেকেড ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? ফিকো ওরাল রাউটে ছড়ায়, তাই না? তাহলে এই হেপাটাইটিস এ আর ই এটা হলো ফিকো ওরাল রাউটে ছড়ায়, খাবারের মাধ্যমে ছড়ায়, কথা বুঝতে পারছো? আচ্ছা দুইজনই কি করে জানো? দুইজন সেম না, দুইজন একই কাজ করে। দুইজন অ্যাকিউট ইনফেকশন করে। অ্যাকিউট ইনফেকশন মানে কি ভাই বলো তো?
শর্ট টার্ম ইনফেকশন, শর্ট টার্ম হেপাটাইটিস 10-12 দিন ভুগায় তারপর ছেড়ে দিব, কথা বুঝতে পারছো? দুজনই অ্যাকিউট ইনফেকশন করে। আচ্ছা ফিকোরাল রাউট দুজনই অ্যাকিউট ইনফেকশন করে। আর কি ভাইয়া আর হইলো আচ্ছা হেপাটাইটিস এ রে দেখবা তোমার বইয়ে লেখা আছে হেপাটাইটিস এ কে ফিকোরাল রাউট দিয়ে যায় না ভাইয়া? ফিকোরাল রাউট দিয়ে যায় এই কারণে দেখবা এটা এন্টেরো ভাইরাস বলে। কি বলে ভাইয়া বলো তো? এন্টেরো। এন্টেরো শব্দের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টেরো শব্দের অর্থ কি? কি বললা? ইন্টেস্টাইন। এন্টেরো শব্দের অর্থ কি? ইন্টেস্টাইন। তাহলে এন্টেরো ভাইরাস কেন বলছে? কারণ এটা ইন্টেস্টাইন দিয়ে যায়, তাই না? ফিকোরাল রাউট মানে কি খাবারের মধ্যে দিয়ে যায়, তাহলে এন্টেরো ভাইরাস বলে। আর এটার নাম হলো ক্যালিসি ভাইরাস দিছে, বুঝছো? এটার নাম কি দিছে ভাইয়া? ক্যালিসি ভাইরাস। এটা এখন অবসোলেট, মানে এটা এখন মানে ইউজ করা হয় না, বাট তুমি এটারে ক্যালিসি ভাইরাস হিসেবেই পড়ো। কিন্তু জানা রাখো যে হেপাটাইটিস এ এর নাম কি? এন্টেরো ভাইরাস, ঠিক আছে? বই খুললেই দেখবা, বই আছে তোমাদের কাছে? তোমার বোটানি বই আছে? ওটার মধ্যেও আছে। এইখানে এটা নিয়ে বসলে ভালো ফিল করতে পারবা আর কি। এই যে দেখো, এই ছকটা দেখো, ছকটা দেখতে থাকো। তো দেখো ভাইয়া তাহলে আর যাদের বই নাই সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই, বই না থাকলে সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখো হেপাটাইটিস এ আর ই সেম, আর মনে রাখবা হেপাটাইটিস বি আর সি কি প্রায় সেম, শুধু পার্থক্য কিসে দেখো তো ভাইয়া? কিসে পার্থক্য? হেপাটাইটিস বি আর সি এর মধ্যে কি পার্থক্য দেখতেছো বলো তো ভাইয়া? একটা হইলো কি ভাইরাস ভাইয়া? আরএনএ ভাইরাস। আর একটা কি ভাইয়া? এটাই পার্থক্য, এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। আচ্ছা ভাইয়া দুইটা যদি একই হয়, ঠিক আছে, দুইটা যদি একই হয় তাহলে ভাইয়া দেখো ওর বাইরেও কি একটা লিপোপ্রোটিনের আবরণ, এটা ক্যাপসিড তাই না? ক্যাপসিডের বাইরেও কি একটা লিপোপ্রোটিনের আবরণ আছে না ভাইয়া বলো তো? ক্যাপসিডের বাইরেও কি আছে ভাইয়া? লিপোপ্রোটিনের। তাহলে এটা কি ভাইরাস হবে বলো তো? লিপো ভাইরাস হবে। যদি এটা লিপো ভাইরাস হয় তাহলে তো এটা মুখ দিয়ে যাবে না, মানে ফিকোরাল রাউট দিয়ে ট্রান্সমিট হবে না, তাই না? আচ্ছা আর কি ভাইয়া দুইটার সাইজ হইলো প্রায়, দুইটার সাইজ প্রায় সেম, কিন্তু এটার সাইজ একটু বড় হবে। কেন? ডিএনএ ইজ লার্জার দেন আরএনএ, তাই না? তো ওর সাইজ দেখবা একটু বড় আছে, হ্যাঁ দেখলেই বুঝবা একটু বড় আছে। আচ্ছা আর কি ভাইয়া তাহলে যদি ফিকোরাল রাউট দিয়ে না যায় তাহলে এটা অন্য রুটে যাবে। অন্য রুট কি আছে ভাইয়া বলো তো? তোমরা ধরো ড্রাগস করো, ঠিক আছে? ধরো সাপোজ ফাবিহা ড্রাগস করে, হ্যাঁ ইনজেকশন দিয়ে ড্রাগস করে। এখন ফাবিহা হলো ইনজেকশন দিয়ে ড্রাগস করলো, আর জানিতারে বললো যে এই যে নে তুইও একটু মাইরা দেখ। তো ধরো ওরও হেপাটাইটিস বি আছে, তখন কি জানি তো ড্রাগস করলো, তাহলে ওই সুই দিয়ে কি তোমার ধরো ভাইরাস ট্রান্সমিট হলো, তাহলে কি ভায়া ব্লাড, ঠিক আছে? অথবা ধরো সাপোজ কেউ হইলো তোমার অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? ধরো তোমার জানিতে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ এখন তুমি হইলো কি করবা? তুমি ওরে কি দিবা বলো? তুমি ওরে ব্লাড দিতে চাও, যে এত টেস্ট ফেস্ট করার দরকার নেই, তাড়াতাড়ি দিয়ে দেন ডাক্তার, হ্যাঁ ঠিক আছে? ওই যে হিন্দি সিরিয়ালগুলো দেখো না জি বাংলায়, যাই হোক এখন দিয়ে দিলা টেস্ট না করে, তাহলে কি হেপাটাইটিস ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে গেল। আর কি কীভাবে যাইতে পারে ভাইয়া বলো তো? ধরো সাপোজ এমন একটা সেলুনে চুল কাটতে গেছো যেই সেলুনের দরজা নাই, বুঝতে পারছো? থাকে না রাস্তার পাশে, ঠিক আছে? তো একটা ব্লেড, একই ব্লেড দিয়ে দেখবা ভাই সবাইরে মারতাছে, ঠিক আছে? ব্লেড আর চেঞ্জ করে না। তো এমন একজনের মারলো যার হেপাটাইটিস আছে, এটা মারলেও কিন্তু কিছু ব্লিডিং হয়, জানো তো, হালকা। তো এমন একজনের মারলো যে হেপাটাইটিস আছে, ওই ব্লাডের মধ্যে থেকে একটু ভাইরাস লেগে গেল, পরের জনেরও কি সেমটা মাইরা দিল, তাহলে কি হয়ে যাবে? হেপাটাইটিস হয়ে যাবে, বুঝতে পারছো? আর হইলো কি সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে হয়, ঠিক আছে? সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে কি হয়? হেপাটাইটিস হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? আরেকটা কিভাবে হইতে পারে ভাইয়া বলো তো? আরেকটা কিভাবে হইতে পারে? ধরো গর্ভবতী মায়ের ক্ষেত্রে কি প্লাসেন্টা দিয়ে হেপাটাইটিস ভাইরাস বাচ্চার মধ্যে গেল, ঠিক আছে? তো এইভাবে হয়। এইচআইভি মেইনলি যেভাবে হয়, হেপাটাইটিসও কি এই যে এই দুইটা হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি সেমভাবেই হয়, ঠিক আছে? যাও কি বান্ধন তো ছাড়তে চাইতেছে না, ঠিক আছে? চলে যাও। না না ঠিক আছে, তোমরা এই যে কনসার্নগুলো রেইজ করছো এটা ভালো লাগলো, আশা করি হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা গেল তোমার হেপাটাইটিস, ওকে? তারপরে আসো তাহলে এই হেপাটাইটিসের এইগুলো তোমরা পারলা। হেপাটাইটিস এ আর ই পড়ছো একই রকম, বি আর সি কি একই রকম, খালি এটা ডিএনএ এটা আরএনএ। আর ডি কি ভাইয়া বলো তো? স্যাটেলাইট ভাইরাস। তাহলে তো তোর পড়া লাগবো না, ঠিক আছে? তুমি দেখো দিতে কি লেখা? অসম্পূর্ণ ভাইরাস লেখা, তাই না? কেন অসম্পূর্ণ ভাইরাস লেখা আছে ভাই? ইনকমপ্লিট ভাইরাস কেন লেখা আছে? কারণ ও একা অ্যাটাক করতে পারে না, তাই না? দ্যাটস ওয়াই ও স্যাটেলাইট ভাইরাস, ওকে? আচ্ছা এখন দেখো ভাইয়া হেপাটাইটিস এ আর ই কি ইনফেকশন করছিল? অ্যাকিউট না ক্রনিক? অ্যাকিউট ইনফেকশন করছিল, তাহলে ভালো হয়ে গেছে। আর হেপাটাইটিস বি আর সি কি করবে ভাইয়া?
ক্রনিক ইনফেকশন করবে। ক্রনিক মানে কি, অনেক দিন ধরে সে লিভার সেলগুলো কি করবে, ড্যামেজ করবে। আচ্ছা আমি তোমারে বলি ভাই, তুমি যদি ক্রনিক ইনফেকশন করো, দুইজনই ক্রনিক ইনফেকশন করে, ঠিক আছে, তো তুমি যদি ক্রনিক ইনফেকশন করো তাহলে অনেক দিন ধরে তোমার সেল ড্যামেজ হবে। সেল ড্যামেজ যদি বেশি হয় তাহলে সেলের পরিমাণ বাড়বে না কমবে, কমবে। আচ্ছা লিভার সেলের পরিমাণ যদি কমে তাহলে ওই লিভার সেলগুলোকে রিপ্লেস তুমি কিভাবে করতে পারো? এক নাম্বার, ওই লিভার সেলকে রিপ্লেস করার জন্য বাকি যে লিভার সেলগুলো আছে ওইগুলো কি করবে, ডিভাইড করবে ওইগুলার মানে ঘাটতি বা কম্পেনসেট করার জন্য, তাই না? বুঝতে পারছো? তাহলে এটা যদি হয় তার ক্রনিক ইনফেকশন হয়েছে, মানে অনেক দিন ধরে তুমি লিভার সেল ড্যামেজ করতেছো, তাহলে লিভার সেলের নাম্বার তোমার কমে গেছে, ওই নাম্বারটারে কম্পেনসেট করার জন্য বাকি যে লিভিং সেলগুলো আছে ওরা কি করবে ভাইয়া, ডিভাইড করবে। ডিভাইড করলে কি ভাইয়া বলো তো, মাইটোসিস কি বাড়বে না কমবে? মাইটোসিস যদি বাড়ে, হ্যাঁ, এবং এই কন্টিনিউয়াসলি যদি তোমার মাইটোসিস বাড়তেই থাকে, হ্যাঁ ওরা আসছে, আসলে আমার একটা নক দিও, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যদি ভাই মাইটোসিস বাড়তেই থাকে, এক সময় কি মাইটোসিস কন্ট্রোলের কি হয়ে যাবে, আর মাইটোসিস কন্ট্রোলের বাইরে চলে গেলে ওটাকে কি কয়, ক্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে ভাই হেপাটাইটিস বি আর সি কি করতে পারে, লিভার ক্যান্সার করতে পারে। আচ্ছা এখন ভাই তোমার সেল কাউন্ট কমে গেছে, তুমি আরেকভাবে এটারে কম্পেনসেট করতে পারো। কিভাবে জানো? তোমার ধরো সেল কাউন্ট কমে গেলে তুমি ওই জায়গাটারে ফাইবার দিয়ে ভরে দিতে পারো, ফাইব্রোসিস বলো এটারে, ঠিক আছে। কি দিয়ে ভরে দিতে পারো ভাইয়া? ফাইবার দিয়ে। আমি তোমার এক্সাম্পল দিই, ধরো তোমার কোনো কাটা খাইছো গায়ের মধ্যে, ধরো আমার এখানে একটা কাটা আছে আইব্রোতে, দেখছো এখানে দেখো একটা কাটা আছে, এগুলো কি স্কার হয়ে গেছে না, একটা স্কার, তাহলে এটা হলো স্কার দিয়ে রিপ্লেস হয়েছে। মানে কি, ধরো তুমি হাতে একটা কাটা খাইলা, অনেক ডিপ কাট হলে কি হয়, সেল ড্যামেজ বেশি হয়, তখন ওই জায়গাটা সেল দিয়ে রিপ্লেস না হয়ে সাদা সাদা ফাইবার দিয়ে কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়। কথা বুঝতে পারছো? তো সাদা সাদা ফাইবার দিয়ে রিপ্লেস হইতে পারে, মানে আইদার মানে দুইটাই হইতে পারে, যে কোনো কিছু। কোনটা হবে তুমি জানো না, তোমার সেল কাউন্ট কমে গেছে, এখন হইতে পারে তোমার যেই বাইচা যে সেলগুলো গেছে ওগুলা মাইটোসিস কইরা তোমার কি করতেছে, ক্যান্সার করতে পারে, তাই না? অথবা তোমার সেল কাউন্ট কমে গেছে, ওটা কি ফাইব্রোসিস দিয়েও কি রিপ্লেস করতে পারে। তাহলে ফাইব্রোসিস দিয়ে যদি রিপ্লেস হয় তখন ওটারে বলে লিভার সিরোসিস। কথা বুঝতে পারছো? লিভার সিরোসিস। তাহলে আমারে বলো তো, লিভার সিরোসিস আর ক্যান্সারের মধ্যে, হেপাটোসেলুলার কার্সিনোমার মধ্যে পার্থক্য বুঝছো? লিভার সিরোসিসও হইতে পারে, আবার কি ক্যান্সার, কোনটা হবে তুমি বলতে পারবা না। আচ্ছা এখন বলো, লিভার সিরোসিস আর ক্যান্সার, লিভার ক্যান্সার কে করে? হেপাটাইটিস বি আর সি। কেন করে? কারণ এই দুইটাই কি করে, ক্রনিক ইনফেকশন করে। মুখস্থ করার কিছু নাই যে এটা ক্রনিক, আচ্ছা এটাও তাহলে না, দুইজনই ক্রনিক ইনফেকশন করে, তাই দুইজনের আউটকাম কি দুইটা হইতেই পারে, মানে দুইজনই আইদার এটা করতে পারে অথবা কি এটা করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? গেল। ওকে, এই যে দেখো আমি ফাইব্রোসিস দেখাইলাম, যেখানে সেল মারা গেছে, সেল মারা গেলে কি হয়, ফাইব্রোসিস দিয়ে রিপ্লেস হয়। বুঝতে পারছো? আচ্ছা কে বেশি সিভিয়ার, হেপাটাইটিস বি আর সি এর মধ্যে কে বেশি সিভিয়ার? দেখি তো কার ব্রেন শার্প। সি কেন? তোমার কি মনে আছে আমি ফ্ল্যাবি ভাইরাসের মধ্যে দুইটা করছিলাম, যে এক ধরনের ফ্ল্যাবি ভাইরাস হেমোরেজিক ফিভার করে, আরেক ধরনের ফ্ল্যাবি ভাইরাস কি করে, এনসেফালাইটিস করে। এনসেফালাইটিসের মধ্যে হেপাটাইটিস সি ছিল না, সি ফর সেফালো, তাই না? তাহলে দেখো হেপাটাইটিস সি ব্রেইনে অ্যাটাক করতে পারে, দ্যাটস ওয়াই হেপাটাইটিস সি কি সিভিয়ার। কথা বুঝতে পারছো? অলসো হেপাটাইটিস সি কে ভাই হাস্ক ফায়ার বলে, অর্থাৎ তুষের আগুন। হাস্ক ফায়ার মানে ও যে ফিভারটা করে ওটা অনেক হাই গ্রেড হয়, অনেক গরম হয়ে যায় শরীর, তাই ওটা কি বলে, হাস্ক ফায়ার, তুষের আগুন। এবং অলসো দে আর কল্ড সাইলেন্ট কিলার্স। কেন? কারণ তোমার বডিতে হেপাটাইটিস সি তোমার লিভারে 20-30 বছর ডরমেন্ট থাকতে পারে, মানে চুপ করে বসে থাকতে পারে। কথা বুঝতে পারছো? ইভেন তোমাদেরও কি হেপাটাইটিস থাকতে পারে, কিন্তু এখনও কি ম্যানিফেস্ট করতেছে না। এমন আছে তুমি এমনি মইরা যাবা, তোমার হেপাটাইটিস ছিল জানোই না। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এখন শোনো, আর হেপাটাইটিস ডি, স্যাটেলাইট ভাইরাস, এগুলো আমরা জানি। আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন একটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হলো তোমরা লিভারের কাহিনীটা জানো? লিভারের ধরো এটা ব্লাড ভেসেল, ঠিক আছে? লিভারে কি হয় জানো? আরবিসি ব্রেকডাউন হয়, এটা জানো? লিভারে যে আরবিসি ব্রেকডাউন হয়, লিভারে আরবিসি কি হয়, ব্রেকডাউন হয়। আরবিসি ব্রেকডাউন কি পড়ছিলা তোমরা কোথাও? লিভারে যে আরবিসি ব্রেকডাউন হয় কি কি হয় জানো? আরবিসি ব্রেকডাউন হলে কি পাবা ভাইয়া বলো তো? ধরো লিভারের যে এই যে হেপাটোসাইট আছে না ভাইয়া, হেপাটোসাইট, এই হেপাটোসাইটে অ্যাকচুয়ালি হেপাটোসাইট না, ম্যাক্রোফেজ হলো আরবিসি, মানে লিভারে যে ম্যাক্রোফেজ থাকে এটা বলে কাফফার সেল, নাম শুনছো? এই কাফফার সেল হলো আরবিসি কি করে যেন, ব্রেকডাউন করে। ব্রেকডাউন করে যে প্রোডাক্টটা হয় ওটা হেপাটোসাইটে দেয়। আরবিসি ব্রেকডাউনের প্রোডাক্ট কি জানো? আরবিসি ব্রেকডাউনের প্রোডাক্ট হলো বাইলিরুবিন। কি? বাইলিরুবিন, নাম শুনছো? পড়ছো? বাইলিরুবিন আর কি বাইলি ভার্ডিন। এই যে দেখো আরবিসি থেকে কি হিমোগ্লোবিন থেকে হিম আর গ্লোবিন, গ্লোমিন ভাইয়া কি অ্যামিনো অ্যাসিড হয়, আর হিম ভাইয়া কি পোরফাইরিন। যাই হোক এগুলো আমি পড়াবো, সমস্যা নাই, তুমি জাস্ট জানা রাখো যে হিম ভেঙে দুইটা কম্পাউন্ড হতে পারে, একটা কি বাইলিরুবিন আর বাইলিভার্ডিন, দিজ আর কম্পোনেন্টস অফ বাইল, তাই না? বাইলিরুবিন, দ্যাটস ওয়াই দে আর কল্ড, তাই না?
আচ্ছা এগুলা কি জানো, এই লিভার এগুলা আস্তে করে বাইর করে দেয় কোথায়, ইন্টেস্টাইনে। এই কারণে আমাদের যে ফিসিস আছে, যে হাগু আছে, এটার কালার কি হয়, হলুদ হয়, কারণ বাইলিরুবিনের কালার কি, হলুদ। আরবিসির কালার লাল না, ওইটা ভাইঙা যে প্রোডাক্টটা পায় ওটার কালার কি ভাইয়া, হলুদ। তাহলে ভাইয়া মানে নর্মাল প্রসেসটা কি, লিভারে আমাদের যে ডেড আরবিসিগুলো, মানে নর্মাল যে আরবিসিগুলো 120 দিন বাঁচে না, তো 120 দিনের পর নন ফাংশনাল হয়ে যায়। তো নন ফাংশনাল আরবিসিগুলো লিভারে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হওয়ার পর হিমোগ্লোবিন লাল কম্পাউন্ড থেকে আমি কি কম্পাউন্ড বের করি, হলুদ কম্পাউন্ড। ওই হলুদ কম্পাউন্ডটা আমি আস্তে করে কই ফালাই দিই, লিভার এটার কই ফালাই দেয়, ইন্টেস্টাইনে ফালাই দেয়, যার কারণে আমাদের ফিসিসগুলো কি হয়, ইয়েলো কালারেশন হয়, তাই না? আচ্ছা এখন সাপোজ আমি লিভারের হেপাটোসাইট ফাটাই দিছি, মানে হেপাটাইটিস কি করে, লিভারের হেপাটোসাইটই তো অ্যাটাক করে, রাইট? তাহলে লিভারের হেপাটোসাইট আমি ফাটাই দিছি, এই যে আরবিসি ব্রেকডাউন করার পর বাইলিরুবিন গিয়া কার কাছে জমা হয়, হেপাটোসাইটের কাছে জমা হয়। আর হেপাটোসাইট ওইগুলো হইলো বাইল ডাক দিয়ে কোথায় পাঠায়, ইন্টেস্টাইনে পাঠায়, তাই তো? তাই তো? আচ্ছা এখন ধরো তোমার হেপাটোসাইটটা গেছে ফাইটা, দেখো হেপাটোসাইটটা এই যে দেখো হেপাটাইটিস ভাইরাস ও ঢুকছে, ঢুকার পর এই হেপাটোসাইটকে দিছে ফাটায়া, তাইলে কি ভাইয়া ও আর এইখানে ফালাইতে পারবে? ও ফাটায়, এখানে যদি ফাটায় দেয় তাহলে বাইলিরুবিনগুলো কি আর বাইল ডাক্ট পর্যন্ত চাইতে পারবে নাকি, ফেটে কিছু কিছু বাইল ডাক্টে যাবে আর কিছু কিছু কি ব্লাডে আবার ব্যাক করবে না? মানে নর্মালি হেপাটোসাইটগুলো এখানেই ফালায় সবগুলাকে, কিন্তু তুমি যদি ফাটায় দাও তাহলে কিছু এখানে স্পিল হবে, কিছু কি ব্লাডে স্পিল হবে। তখন তোমার বিলিরুবিনটা নর্মালি কি ব্লাডে আছে না, কিন্তু এইবার ব্লাডে কি হইলো, চলে আসলো। তাহলে বিলিরুবিন ব্লাডে চলে আসলে কি হবে, বিলিরুবিন হলুদ কালারের একটা কম্পাউন্ড তোমার রক্তে কি হয়েছে, চলে আসছে। তাহলে তোমার সারা গা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, তোমার কি হবে, জন্ডিস হবে। কথা বুঝতে পারছো, জন্ডিসটা কেমনে হয় বুঝতে পারছো? নর্মালি কি এটা বাইলে যায় সবগুলা, কিন্তু তুমি যদি লিভার সেলসগুলো ফাটাই দাও তাহলে এটা স্পিল হবার হয়ে ব্লাডে ব্যাক করে, অ্যান্ড সারা ব্লাডে যদি ইয়েলো কালার কম্পাউন্ড হয় তাহলে কি হয়, জন্ডিস হয়। তাহলে জন্ডিস হইলো হেপাটাইটিসের প্রধান লক্ষণ, ঠিক আছে? আচ্ছা আর কি ভাইয়া, হেপাটোসাইট ফাটাইছো তাহলে সাইটোকাইন্স রিলিজ হবে, সেল ডেথ হয়েছে, সেল ড্যামেজ হয়েছে, সাইটোকাইন্স রিলিজ হবে না, কেমিক্যাল রিলিজ হবে, এখানে সেম ঘটনাগুলো ঘটবে। তাহলে কি হবে, ফিভার হবে, বমি হবে, এইসব হবে, ঠিক আছে? সো এইগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে? এগুলো তোমরা সবাই জানো। অলসো আরেকটা জিনিস আমি বলি, একটা এনজাইম আছে নাম হলো এএলটি, অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ এনজাইম। এটার আরেকটা নাম হলো এসজিপিটি, মনে রাখো, এসজিপিটি সেরাম গামা গ্লুটামাইল কি জানি ট্রান্সফারেজ, বুঝছো? যাই হোক, এটা একটা অ্যামিনো ট্রান্সফারেজ এনজাইম, মানে এটা একটা এনজাইম। এই এনজাইমটা ধইরা নাও তোমরা যে এই এনজাইমটা এক্সক্লুসিভলি লিভার সেলে কি পাওয়া যায়, মানে লিভার সেল বাদে অন্য কোনো জায়গায় এই এনজাইম মানে এই কম্পাউন্ডটা কি পাওয়া যায় না। এখন ধরো তুমি ব্লাড টেস্ট কইরা কিভাবে বুঝবা যে ওর হেপাটাইটিস বা লিভার সেলগুলো নষ্ট হইতেছে? দেখো আমি কি বলছি, এই এনজাইমগুলো নর্মালি লিভার সেলে পাওয়া যায়, তাহলে লিভার সেলের বাইরে তুমি এগুলো পাবা না। তাহলে ভাই কোনো কারণে তুমি যদি দেখো তোমার রক্তে এএলটি বেশি, তার মানে এএলটিটা কই থেকে আসতেছে, আমি কি বলছি এক্সক্লুসিভলি লিভার সেলেই পাওয়া যায়, তাহলে লিভার থেকে আসতেছে। তাহলে লিভার থেকে আসবে কেমনে এএলটিগুলো, নিশ্চয়ই লিভার সেলগুলো ফাইটে গেছে, যার কারণে লিভার সেল থেকে যে এএলটি মানে লিভার সেলের মধ্যে যে এএলটিগুলো ছিল ওইগুলো কি বের হয়ে গেছে। তাহলে রক্তে তুমি কি বেশি পাবা, এএলটি বা এসজিপিটি, মানে এটার আরেকটা নাম হলো এসজিপিটি, এএলটির আরেকটা নাম কি এসজিপিটি। তাহলে এই দুইটা এনজাইম কি বেশি পাবা। এই এনজাইম বেশি পাওয়া মানে কি, ইটস আ সাইন অফ হেপাটোসেলুলার ড্যামেজ, তাই না? তাই তো? আচ্ছা তাহলে তুমি বুঝতো হেপাটাইটিসে কি টেস্ট দিবা, টেস্ট কি করবা, তোমার ধরো প্রথমে ব্লাড টেস্ট করলা, ব্লাড টেস্ট করে দেখলা বিলিরুবিন কি আসছে, বেশি আসছে। আচ্ছা বিলিরুবিন বেশি আসছে, এরপরে তুমি আরেকটা টেস্ট কি করবা একদম কনফার্ম হওয়ার জন্য, এএলটি, কারণ এএলটিটা এক্সক্লুসিভলি কি পাওয়া যায়, লিভার সেলে পাওয়া যায়। তাহলে ব্লাডে যদি এএলটি রাইজ করে তার মানে এএলটিটা কই থেকে আসছে, লিভার সেল ফেটে বের হয়েছে, কথা বুঝতে পারছো? তাহলে এএলটি বা এসজিপিটি বেশি হয়ে যায়। আচ্ছা আসছে, আচ্ছা আর একটু ভাই 2-3 মিনিট, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এএলটি বা এসজিপিটি বেশি হয়ে গেছে, তাহলে জন্ডিস হইলো, এএলটি বা এসজিপিটি বাড়ে, এটা দিয়ে তুমি টেস্ট করে পড়বা। হেপাটাইটিসের প্রথম লক্ষণ হলো জন্ডিস, আর বাকিগুলো তোমরা জানো, ওই যে তোমার কি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো হইলো ওই কেমিক্যালগুলোর নাম, এগুলো না পড়লেও হবে, ঠিক আছে? যে কেমিক্যালগুলো কি করে, ফিভার করে, এগুলো করে, ঠিক আছে? যাই হোক এগুলো তুমি পারবা, এগুলো তোমার বলার দরকার নাই, ফিভার টিভার এগুলো মানে যে রিভার্স পেরিস্টালসিস, ভমিটিং, রিভার্স পেরিস্টালসিস মানে কি জানো না, মানে পেরিস্টালসিস হইল ভাইয়া দ্য রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে, বাই উইচ দ্য ফুড ট্রাভেলস ফ্রম মাউথ টু এনাস। মানে দেখো রিদমিক কন্ট্রাকশন মানে কি, উপরের পার্টটা যদি কন্ট্রাক্ট হয় নিচের পার্টটা কি হবে, রিল্যাক্স হবে, যার কারণে ফুডটা উপর থেকে কি আসবে,
নিচে আসবে, তারপরে এই পার্ট কন্ট্রাক্ট হলে এই পাশটা রিল্যাক্স হবে। তাহলে এইভাবে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে রিথমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, যার কারণে মাউথ থেকে এনাসের দিকে ফুডটা ট্রাভেল করে। রিভার্স পেরিস্টালসিস মানে কি? উল্টা। তাহলে উল্টা হলে কি হবে? বমি হবে। কথা বুঝতে পারছো? যাই হোক, এরপর আসো হজমে গন্ডগোল হয়, আর যাই হোক এগুলা তো হজমে গন্ডগোল কেন হবে বলো তো? হজমে ম্যাল ডাইজেশন কেন হবে বলো তো? ম্যাল ডাইজেশন মানে বুঝো তো হজমে গন্ডগোল কেন হবে ভাইয়া? বাইল কি ভাইয়া ডাইজেশনে হেল্প করে না? বাইল তো আমাদের যাচ্ছে কই? ইন্টেস্টাইনে। ওইটা কি ডাইজেশনে হেল্প করে? জানো তো এটা বাইল যে ডাইজেশনে হেল্প করে। তাহলে বাইল যদি কম থাকে তাহলে ডাইজেশন কি হবে? খারাপ হবে, ম্যাল ডাইজেশন হবে। ঠিক আছে, পায়খানার কালার কি হবে বলো তো? পায়খানার কালার কি হবে? হেই দেখো, তোমার পায়খানার কালার ইয়েলোটা কেন হয়েছে? বিলিরুবিন আসছে কই থেকে আসছে? লিভার থেকে আসছে। এখন বিলিরুবিন ম্যাক্সিমামগুলো স্পিল ওভার হয়ে কই যাইতেছে? ব্লাডে যাইতেছে। তাহলে মানে বাইল ডাক দিয়া বিলিরুবিনটা ইন্টেস্টাইনে কি বেশি যাইতেছে না কম যাইতেছে? এখন কম যাইতেছে, কারণ ম্যাক্সিমাম কই যাইতেছে? ব্লাডে চলে, সেল ফাইটে ব্লাডে। তাহলে বিলিরুবিন যদি কম যায় পায়খানার কালার কি হবে? সাদা। বুঝতে পারছো? কারণ কি? বিলিরুবিন কম যাইতেছে। বুঝতে পারছো? আচ্ছা ওকে ফাইন। তারপর আসো ফ্লুইড লিক ডিউ যে ভেসোডায়ালেশন হয়, ব্লাডের ফ্লুইড লিক হয়। তারপরে কি? উইকনেস হবে। কেন? ব্লাড প্রেশার কি কমে যাবে। আচ্ছা, ব্লাড প্রেশার কমে গেলে হার্ট কি করে জানো? দেখো, ব্লাড প্রেশার কমে গেলে হার্ট কি ওই প্রেশার বাড়াইতে চায় না? প্রেশার বাড়াইতে চাইলে হার্ট কি জোরে পাম্প করবে না আস্তে পাম্প করবে? হার্ট রেট বাড়লে কি হবে? বুক ধরফর করবে। কথা বুঝতে পারছো? এটা কি বলে? প্যালপিটেশন বলে। ঠিক আছে, বুক ধরফর করে। ঠিক আছে, বা প্যালপিটেশন বলে, এটা প্যালপিটেশন। আচ্ছা ওকে। এছাড়া মাথা ব্যথা, পেটে ব্যথা, হাড়ে ব্যথা, গিটে ব্যথা, এগুলো তো বুঝোই। আচ্ছা, পেটে ও পায়ে হইলো পানি জমে, এটা কেন হয় জানো? এটা হলো অ্যালবুমিন ডেফিসিয়েন্সির কারণে হয়। কথা বুঝতে পারছো? অ্যালবুমিন ডেফিসিয়েন্সির কারণে হয়। এটা তোমরা এখন বুঝবা না। বুঝতে পারছো? অ্যালবুমিন কিন্তু একটা প্রোটিন, এবং এটা কি প্রোটিন জানো? এটা একটা কলয়েড টাইপের প্রোটিন। কলয়েড টাইপের প্রোটিন মানে কি জানো? মানে ধরো এটা ব্লাড না, এখানে অ্যালবুমিন আছে। অ্যালবুমিন কলয়েড মানে কি বলো তো? ইট অ্যাট্রাক্টস ওয়াটার, তাই না? ওয়াটার ধরে রাখে। এখন অ্যালবুমিন যদি কম থাকে তাহলে ওয়াটারগুলো কি বের হয়ে যাওয়ার চান্সেস বেশি। এখন ওয়াটারগুলো বের হয়ে কই জমা হবে? পেটে জমা হবে, পায়ে জমা হবে। গ্র্যাভিটির কারণে কই জমা হবে? পায়ে জমা হবে। তো তুমি আপাতত জাস্ট মনে রাখো এটা লো অ্যালবুমিনের কারণে হয়, আপাতত আর কিছু না। রক্তে এসজিপিটি এলডি বাড়বে। ডায়াগনোসিস কেমনে করবা? আচ্ছা, আরেকটা হেপাটাইটিস বি দিয়ে যদি হয়, তুমি একটা হেপাটাইটিস বি এর টেস্ট করবা। এটা দিবা, দেখো তোমার বই একটা লেখা আছে HBsAg, এই টেস্টটা দিবা। HBsAg মানে হেপাটাইটিস বি সারফেস, এজি হলো অ্যান্টিজেন। এ দিয়ে অ্যান্টি, জি দিয়ে কি? তাহলে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। তাহলে এটা দিয়ে তুমি কি কনফার্ম হবা যে হেপাটাইটিস এ দিয়ে হয়েছে, বি দিয়ে হয়েছে, সি দিয়ে হয়েছে নাকি? মেইনলি এটা হেপাটাইটিস বি এর টেস্ট। কথা বুঝতে পারছো? HBsAg। সো এটা তুমি তোমাদের ফুল ফর্মটা লেখা নাই, সো ফুল ফর্মটা জানা নিও, হেপাটাইটিস বি এর টেস্ট। আচ্ছা ওকে, তারপরে আর কি? এছাড়া আদার হেপাটাইটিস পিসিআর কইরা জানা যায়। যাই হোক, রোগ আচ্ছা এখন নিরাময় কেমনে হবে? দেখো ভাই, লিভারের কাজ কি জানো? ডিটক্সিফিকেশন। লিভারের কাজ কি বলো তো? আমাদের বডিতে যত টক্সিনগুলো আছে লিভার ওগুলারে কি করে বলো তো? ডিটক্সিফাই করে। এই প্রসেসে কি কি তাহলে ডিটক্সিফাই করে? আমাদের বডিতে কি কি টক্সিন উৎপন্ন হয় জানো? মেইনলি কি কি টক্সিন? পারক্সাইড, সুপার অক্সাইড, নাম শুনছো? এগুলো খুবই রিঅ্যাক্টিভ স্পিসি না? ফ্রি র্যাডিক্যাল, পারক্সাইড, সুপার অক্সাইড। তো এইগুলো হলো রিঅ্যাক্টিভ স্পিসি। তো এগুলো সেল মেমব্রেনের সাথে রিঅ্যাক্ট করে সেল মেমব্রেন কি করতে পারে? ড্যামেজ করতে পারে। এবং এই যে পারক্সাইড, সুপার অক্সাইডরে নিউট্রালাইজ কে করে? লিভার। তাহলে তোমার যদি লিভারের সমস্যা হয় তাহলে কি হবে? পারক্সাইড, সুপার অক্সাইডগুলো কি নিউট্রালাইজড হবে? তোমার ব্লাডের টক্সিন কি হইতে থাকবে? বাড়তে থাকবে। তাই তোমার এমন কাহিনী করতে হবে যাতে টক্সিনগুলো কমে। তাহলে এই পারক্সাইড, সুপার অক্সাইড কি অক্সিডেশন করে না? এগুলো রিঅ্যাক্ট করে থ্রু উইচ প্রসেস? অক্সিডেশন। তাহলে তোমার যেহেতু অক্সিডেটিভ স্ট্রেসটা বাড়তেছে, মানে তোমার এমন টক্সিন হইতেছে যেটা অক্সিডেশন করে, তাহলে তোমার কি খাওয়া উচিত ওষুধ হিসেবে? অ্যান্টি অক্সিডেন্ট খাওয়া উচিত। তাহলে দেখো, লিভারে যদি এটা হয় তাহলে তুমি কি? সেল ড্যামেজ হবে। মানে বুঝতে পারছো? অনেক বেশি বিক্রিয়া হয়, এবং এই ফ্রি র্যাডিক্যাল সুপার অক্সাইড মানে এটা নিউট্রাল হয় না। কথা বুঝতে পারছো? প্রডিউস কেন হয়? কারণ লিভার ড্যামেজ। ঠিক আছে, তারপর সেল ড্যামেজ হয়, তাহলে তুমি অ্যান্টি অক্সিডেন্ট খাবা। অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন 3টা আছে, ভিটামিন A, C, E। দেখবা ভিটামিন সি খাইতে বলে, তাই না? ভিটামিন A, C, E এটা হলো কি? অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনস। ঠিক আছে ওকে ফাইন, অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন গেল। আচ্ছা, এরপরে দেখবা তোমার বইয়ে লেখা আছে অরহর, ভুঁই, আমলার পাতা। ঠিক আছে, এগুলোর ইংলিশ করে নিও। হ্যাঁ, অরহর, ভুঁই, আমলা। আমার মনে হয় এই ট্রান্সলেটেড বই এটা নাই, বুঝছো? অরহর, ভুঁই, আমলার পাতা এগুলো আছে। এগুলোর মধ্যে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা লেখা নাই। ঠিক আছে, কিন্তু এগুলো খাইতে কেন বলে? ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, দিজ আর অ্যান্টিবায়োটিক্স। অ্যান্ড ভাইরাল ইনফেকশনে আমি কেন অ্যান্টিবায়োটিক দিতেছি ভাইয়া?
সাবধানতার কারণে ইমিউনিটি কইমা যায়, যার কারণে কি অন্য ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে কি না হয়, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রতিরোধ করে ভাইয়া পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিয়া। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন মানে কি জানো? পেন্টা মানে কি 5। তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হলো এমন একটা ভ্যাকসিন যেটা একই সাথে 5টা রোগের বিরুদ্ধে কাজ করে। এই 5টা রোগের নাম লিখে দিছি, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? এটার ডোজও আছে 5টা। প্রথম 3টা ডোজ 1 মাস পর পর দেয়, আর পরের ডোজটা কি 1 বছর পর দেয়, আর 5 নাম্বার ডোজটারে বলে বুস্টার ডোজ, এটা কি 5 বছর পর দেয়, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ইবোলা হইলো থেকে শুরু করব। আচ্ছা, তোমাদের হইলো তাহলে এই উইকে হেপাটাইটিস পর্যন্ত কি থাকবে, মানে অ্যাকচুয়ালি ফুল ভাইরাসই হলো পড়া থাকবে। ইবোলা টিবোলা জিকা টিকা তো পড়াই দিছি, মানে এইটুকু, মানে যেইটুকু ভাইরাস পড়াইছি না ওইটুকু পর্যন্ত তোমাদের হইলো পড়া থাকবে। এইচআইভিটা বাকি আছে, ইবোলা বাকি আছে, আর পাপায়া রিং স্পট বাকি আছে। হ্যাঁ, তো এই 3টা বাদে তোমার বাকি সব থাকবে, ঠিক আছে? ওকে।